তিথি সিএনজিতে বসে উকি দিল। তার চোখের সামনে বিশাল কালো রঙের গেট। গেটটা এতই বিশাল যে ভিতরের কিছু দেখা তো ভালোই বোঝাই যাচ্ছে না। গেটের পাশেই বাগান বিলাস গাছ। অর্ধেক গেটই গোলাপি ফুলে ঢেকে আছে। তার মধ্যে গুড়ি গুড়ি বৃষ্টি। তিথির এত ভালো লাগলো, সে খুব অল্পতেই মুগ্ধ হয়। এই মুগ্ধতা দেখে তিথির মা প্রায়ই বলতো, এত সহজে মুগ্ধ হতে নেই। এই সহজ জিনিসগুলোই পরে বড় কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। তিথির অবশ্য তা মনে হয় না। তার মনে হয় এই ছোট ছোট মুগ্ধতাগুলোই মানুষকে বাঁচিয়ে রাখে। যখন মানুষের এই মুগ্ধ হওয়ার ক্ষমতা নষ্ট হয়ে যায়, তখন বেঁচে থাকার ইচ্ছেও শেষ হয়ে যায়। তার মায়েরও কি শেষ হয়ে গিয়েছিল? কি জানি, তিথি জানে না। তবে তার মা কোনো কিছুতেই মুগ্ধ হতো না। তিথি কোনো কিছু দেখে যখন বলতো, দেখো দেখো মা, কত সুন্দর, তখন তার মা বিরস মুখে বলতো, সুন্দর। এই সুন্দরের মধ্যে না থাকতো মুগ্ধতা, না থাকতো কোনো আগ্রহ। তিথি সিএনজি থেকে নেমে দাঁড়ালো। এক এক করে নিজের ব্যাগ দুটো নামালো। ব্যাগ নামাতে গিয়ে সে নিয়ে ঘেমে একাকার। তার তুলনায় তার ব্যাগ অনেকটাই ভারী। তিথি সোজা হয়ে দাঁড়ালো। গেটটার দিকে আবার তাকালো। তার মা তাকে নিয়ে এই বাড়ি থেকে এক কাপড়ে বেরিয়ে গিয়েছিল, আর সে এসেছে দুইটা ব্যাগ নিয়ে। এত বড় বাড়ি, এত বড়লোক মানুষ, তবুও তার মাকে 5-6 বছরের সংসার জীবনে নেয়ার মতো কিছুই দিতে পারেনি। তিথি দীর্ঘশ্বাস ফেলে ব্যাগগুলোকে টেনে টুনে গায়েটে সাইডে আনলো। এখন বৃষ্টি ভালোই পড়ছে, ভিজে গেলে সর্বনাশ। তাই সাইড করে গেটের আশপাশে তাকালো। গেটের সাইড দেয়ালে একটা সাদা রঙের সুইচ। তিথি এগিয়ে কয়েকবার চাপ দিল। কোনো শব্দ হলো কিনা বুঝতে পারল না। তাই তার মিহি গলায় কতক্ষণ ডাকাডাকি করলো। শেষমেশ উপায় না পেয়ে ধড়াম ধড়াম করে গেটে কয়েকটা বাড়িও মারল। কোনো হেলদোল নেই। তিথি তার মার কাছে শুনেছে গেটের পরে বিশাল লন, তাই আর শব্দ বাড়ি পর্যন্ত যাবে না সে জানে। তবে দারোয়ান থাকার কথা, শুনছে না কেন কে জানে। তিথি এক সাইডে দাঁড়ালো। গেটের উপরে সিসি ক্যামেরা লাগানো, মনিটরে কেউ না কেউ তাকে অবশ্যই দেখবে, তাই অপেক্ষা করতে লাগলো। নোমান অনেকক্ষণ ধরেই তিথিকে দেখছে। সে বের হয়েছে তিথি আসার একটু আগে। তার একটা পার্সেল আসার কথা, অবশ্য বের না হলেও তার কাছে পৌঁছে যেত। তবে পার্সেলটা একটু ব্যক্তিগত, তাই নিজেই বের হয়েছে। বের হওয়ার একটু পরেই সিএনজিটা বাড়ির সামনে এসে থেমেছে। সে অবশ্য প্রথমে মাথা ঘামায়নি। দাদুর গ্রামের অনেক আত্মীয় স্বজনই আছে। তারা হঠাৎ হঠাৎ এসে হাজির হয়। কখনো আসে ডাক্তার দেখাতে, কখনো আসে ঢাকা শহর ঘুরতে, আবার কখনো কখনো আসে এমনি এমনি বলে দাদুকে দেখতে এসেছে। এক একজনকে তো দাদু চিনতেও পারে না। তবুও তারা কিছুদিন মেহমানের মতো থাকে। বিস্ময় ভরা চোখে তাদের ঘর বাড়ি, আসবাবপত্র, জীবনযাত্রা দেখে, আর যাওয়ার সময় কিছু না কিছু তাদের পুটলিতে ভরে নিয়ে যায়। এতে অবশ্য কারো কোনো মাথা ব্যথা নেই, শুধু হালিমা খালা কিছুদিন রাগে গজগজ করেন। নোমান এবারও এরকমই ভেবেছিল, তবে তার ভাবনাকে ভুল করে দিয়ে উকি দিল ছোট্টখাটো মুখের শ্যামলাবরণ একটা মেয়ে, যার মুখে দীর্ঘ জার্নির ক্লান্তির ছাপ, এলোমেলো মাথায় লম্বা বেনি। বয়স কত হবে কে জানে, তবে তার কাছে ছোটই মনে হলো। যে কিনা উকি দিয়েই থমকে গেছে। সাধারণ একগুচ্ছ ফুল দেখে তার চোখে মুখে মুগ্ধতা উপচে পড়ছে। আর এই মুগ্ধতা ভরা চোখ মুখ দেখে নোমানও কিছুক্ষণের জন্য থমকে গিয়েছিল। নোমান আইসি ভঙ্গিতে সিগারেটের ধোঁয়া ছাড়ল। সেই থমকে যাওয়া থেকে এতক্ষণ এই মেয়ের কাণ্ড কারখানা দেখছিল। জামান ভাই ভিতরে কি করছে কে জানে। বের হওয়ার সময় তো গেটের পাশেই দেখেছিল। বাথরুম টাথরুমেও যেতে পারে। তার আবার নতুন নতুন ডায়াবেটিস ধরা পড়েছে। সেই টেনশনে দরকার পড়ুক আর না পড়ুক, সে থাকে দৌড়ের ওপর। তা না হলে গেট নিয়ে এই মেয়ে যে ঝাঁকাঝাঁকি করছে, এতক্ষণে তো জামাল ভাইয়ের লাঠি নিয়ে দৌড়ে আসার কথা। মেয়েটার অবশ্য ভাগ্য খারাপ, এসেই পড়েছে এক ঝোলাঝুলির মধ্যে। এরকম সচরাচর হয় না। জামান ভাই খুবই নিষ্ঠ দারোয়ান। সে তার চাকরি আর এই গেটকে খুবই ভালোবাসে। এই গেট নিয়ে কেউ ঝাঁকাঝাঁকি করবে আর সে চুপচাপ বসে থাকবে, এটা অসম্ভব। নোমান এগিয়ে গেল। মেয়েটিকে ঝোলাঝুলি থেকে বের করা দরকার। কেমনে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে, তার মায়া লাগছে। এটা অবশ্য নতুন না, তার সবার জন্যই মায়া লাগে। দাদুর ভাষ্যমতে আমি হচ্ছি মায়ার সাগর। আমার শুধু মন না, হাত পা চোখ নাক মুখ সব কিছুই মায়াই টইটম্বুর। তাই এই বৃষ্টির মধ্যে তাদের বাড়ির সামনে একটা মেয়ে
তার পুটলি পাটলি নিয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে থাকবে আর সে চুপচাপ তাকিয়ে দেখবে, এটা কি হয়? তাই এগিয়ে গেল। এগিয়ে যেতে যেতে তার ভুরু কুঁচকে গেল। মেয়েটার আদল কেমন যেন চেনা চেনা মনে হচ্ছে। এই চোখ, এই নাক, এই ঠোঁটের পাশে তিল, কোথায় দেখেছে সে? তিথি ড্রয়িং রুমে স্বাভাবিকভাবে বসে আছে। এতক্ষণ যে মনে ভয় ছিল তা এখন কেটে গেছে, তবে অস্বস্তি আছে, কারণ অনেকগুলো মানুষ গোল গোল চোখে তার দিকে তাকিয়ে আছে। সেই তাকানোর মাঝেই সে পাশে তাকালো। তাকে জড়িয়ে ধরে চোখের পানি মুছলেন মরিয়ম বানু, যে কিনা সম্পর্কে তার দাদু। আর কারো পরিচয় অবশ্য এখনও জানে না, না জানারই কথা। তার মা যখন তাকে নিয়ে চলে যায় তখন তার বয়স ছিল 4 বছর। তিথি চোখ ফিরিয়ে একবার আশেপাশে তাকালো। তাকাতেই নোমান নামের ছেলেটার সাথে চোখাচোখি হলো। এই ছেলেটা তার কি হয় সে এখনও বুঝতে পারছে না। যখন চুপচাপ গেটের পাশে দাঁড়িয়েছিল তখন কোথা থেকে যেন এই ছেলে এসে হাজির। এক হাতে ছাতা আর এক হাতে সিগারেট। সে ভুরু কুঁচকে তার দিকে তাকিয়ে আছে। তিথির ভয় অস্বস্তি দুটোই একসাথে হতে লাগলো। তাই কি করবে বুঝতে উঠতে পারল না। এত এত বিপদে সে তো আগে কখনো পড়েনি। সব কিছু থেকে তার মা আড়াল করে রাখত। এই প্রথমেই একা এভাবে চলা। বলতে গেলে সেভাবে একাও অবশ্য না। ঢাকা পর্যন্ত নুরুল মামা এসেছেন। নুরুল মামা হচ্ছেন মায়ের দূর সম্পর্কের ভাই। আমাদের সব বিপদে আপদে তিনিই তো থাকতেন পাশে। সিএনজিতেও তুলে দিয়েছেন। শুধু বাড়ি পর্যন্ত আসেননি। কেন আসেননি তিথি জানে না। সিএনজিতে বসে যখন তিথি মলিনভাবে তাকালো তখন পরম স্নেহে মাথায় হাত রেখে বিরস মুখে বললেন, ভয় নেই, সিএনজি তোকে একেবারে ঠিক জায়গায়ই নিয়ে যাবে। আর সেখানে গিয়ে শুধু তোর আর তোর মায়ের নাম বলবি, ব্যাস। আর কিছু বলার বাদ করার দরকার নেই। এইটুকুই যথেষ্ট, বুঝেছিস? তিথি শুধু মাথা ঝাঁকিয়েছে। কি আর বলবে? তার ভাগ্যে যা আছে তাই হবে, আর হয়েছেও তাই। প্রথমে তিথি খুব দ্বিধাদ্বন্দ্বে ভুগেছে। এই ছেলে কি এই বাড়িরই কেউ? এর কাছেই কি তাদের নাম বলবে? আবার যদি বাইরের কেউ হয়, তাকে দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে এসেছে, হলে হবে, নামই তো, নাম তো নিয়ে আর বেঁচে খাবে না। চান্স তো নেওয়াই যায়। এমনিতেই চুপচাপ দাঁড়িয়েই আছে, কিছু তো করতেই হবে। তাছাড়া দেখতে তো ভদ্র টাইপই মনে হয়। তাই সে অনেক চিন্তাভাবনা করে মুখ খুলল। অস্বস্তি ভরা গলায় বলল, আমি তিথি। তাই এবার মেয়ে তিথি। সাথে সাথেই ছেলেটা অবাক হয়ে গেছে। মুখ হা হয়ে গেছে। হাত থেকে সিগারেটটাও পড়ে গেছে। তিথি ঠোঁটে ঠোঁট চেপে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। কি বা করবে সে? তবে ছেলেটা যে বিস্ময়ে কিংকর্তব্য বিমূঢ় হয়েছে সে ঠিক বুঝতে পারছে। কিছুক্ষণের মধ্যেই ছেলেটা নড়ে উঠল। কিছু না বলেই ঘুরে হন্তদন্ত হয়ে গেটে জোরে জোরে কয়েকটা লাথি মারল। আর তার সাথে সাথেই গেট খুলে গেল। গেট খুলতেই ছেলেটা এক প্রকার দৌড়ে ভিতরে চলে গেল। আর সে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। মনে মনে বলল, কি হলো? শুধু আমি না, হতভম্ব হয়ে দাঁড়িয়েছিল আরও একজন। সে সম্ভবত দারোয়ান। তার হাতে মোটা একটা লাঠি। তাকে দেখে আমার প্রথম যে কথাটা জিজ্ঞেস করতে ইচ্ছে হলো তা হলো, এই বাসায় কি এভাবেই গেট খোলার নিয়ম, নাকি আজকে আমাকে দেখে স্পেশাল ট্রিক অ্যাপ্লাই করা হয়েছে? তিথি হতভম্ব হয়ে বসে আছে, সাথে একটু লজ্জাও লাগছে। মানুষ যে এত নির্লজ্জ কিভাবে হয় সে বুঝতে পারে না। সকালে তার ঘুম ভেঙেছে পাখির কিচিমিচি শব্দে। ঘুম ভেঙেই সে অবাক। ঢাকা শহর আর পাখি? তার ঘুম ভাঙা উচিত ছিল কাকের কাকা শব্দে। অবশ্য এটা অভিজাত এলাকা, তবুও সে শব্দের খোঁজে বারান্দায় আসলো। এই বাড়ি বিশাল জায়গা নিয়ে করা। বারান্দাও করা হয়েছে মন মতো করে। বারান্দায় আসতেই তার মুখ হা আর চোখ ছানাবনা হয়ে গেল। বাড়ির পেছনে কয়েকটা বড় বড় পাখির খাঁচা, তার মধ্যে হরেক রকমের পাখি। তিথি মুগ্ধে বাক্যে হারা হয়ে গেল। তার কাছে গিয়ে দেখতে ইচ্ছা হলো। সে তাড়াতাড়ি নিচে যাওয়ার জন্য ঘুরতেই ঝটকাটা খেলো। তার পাশের বারান্দায় নোমান দাঁড়িয়ে আছে। সে তার বড় চাচার ছেলে। তার এক হাতে সিগারেট আর এক হাতে পেন্টিং ব্রাশ। মনোযোগ দিয়ে কিছু আঁকতে চেষ্টা করছে। করুক, এটা কোনো সমস্যা না। সমস্যা হলো এভাবে ন্যাংটো হয়ে আঁকার মানে কি? এভাবে কি কোনো বিশেষ ছবি আঁকা যায়? কি জানি, বড়লোকদের বড় বড় কারবার। তবুও এইরকম একটা ছোট্ট তোয়ালেতে? সিরিয়াসলি? তাও যেটা কিনা উপর থেকে বিপদসীমার নিচে, আর নিচে থেকে বিপদসীমার উপরে। নিজেরও তো একটা স্বস্তি আছে নাকি? এত টাকা পয়সা তোয়ালে কিনবে শাড়ির সমান সমান, তা না, কিনেছে রুমালের মতো। সে ধীরে ধীরে কেটে পড়তে চাইল, আর মনে মনে আল্লাহ আল্লাহ করল, এই ছেলে যেন তাকে না দেখে। দেখলে লজ্জায় শেষ। এদের না থাক, তার তো আছে।
তিথি রুমে এসে সে হাঁপ ছেড়ে বাঁচল। আল্লাহর কাছে শুক্রিয়া জানালো। এই বাসায় আরও কত কি যে দেখতে হবে কে জানে। কালকে রাতেও দেখলো। খাবার টেবিলে যখন সবার সাথে পরিচয় হলো তখন দেখলো নিধি নামের মেয়েটাকে, যে কিনা বড় চাচার ছোট মেয়ে। সে খেতে এসেছে লেগিংস আর হাতা কাটা টপস জাতীয় কিছু পরে। তার এত লজ্জা লাগলো। খাবার টেবিলে তখন বড় চাচা, ছোট চাচা, নোমান সবাই ছিল। এরা এতে অভ্যস্ত। এদের মহলে হয়তো এগুলো সহজ ব্যাপার, কিন্তু সে তো না। আচ্ছা, সে যদি এখানেই বেড়ে উঠত, সেও কি এমন নির্লজ্জ হতো? নাকি তার মা এখানেও সবসময়ের মতো তাকে আগলে রাখত? হয়তো রাখত। তিথি মন খারাপ করে খাটে বসলো। তার স্থান হয়েছে বিলাসবহুল একটা রুমে, যেই রুমে বিলাসিতার ছড়াছড়ি। তবুও তার শান্তি লাগছে না। তার তো শান্তি লাগতো তাদের টিনের চালের ছোট্ট একটা ঘরে, যেখানে ছিল ছোট্ট একটা খাট, ছোট্ট একটা আলমারি আর একটা পড়ার টেবিল। তবুও কি যে শান্তি! এই শান্তি কি বাবা নামের মানুষটি দিতে পারবে? বাবা, হ্যাঁ বাবা, এই মানুষটাকে তিথি এখনও দেখেনি। দেখার ইচ্ছা আছে এমনও না। মা তো কখনো তাকে বেঁধে রাখেনি। জ্ঞান হওয়ার পরে মা তাকে সবই বলেছে, আর সাথে এও বলেছে, তুমি যদি বাবার কাছে যেতে চাও যেতে পারো, কোনো বাধা নেই। সে আসেনি, কেন আসবে? তার বাবার জীবনে কি সত্যিই তাদের প্রয়োজন ছিল? দরজা টোকার শব্দে তার ধ্যান ভাঙল। হালিমা খালা ডাকছেন। তিনি হচ্ছেন কাজের লোকদের হেড। কণ্ঠে মধু মেখে বলছেন, আম্মা উঠছেন? অনেক বেলা হয়েছে, নাস্তা করবেন না? আপনার আব্বাও আইছে, তিনি আপনার জন্য বসে আছে, দেখা করবেন না? তিথি উত্তর দিল না, তবে হাসল। কাজের লোকেরা অতি সহজে বুঝে যায় কার কদর কতটুকু। এই যে হালিমা খালা একদিনে বুঝে গেছে, এই সিধে সাদা মলিন কামিজ পরা মেয়েটা যেন তেন না, এই বাড়ির মেজ ছেলে মাহবুবের মেয়ে, বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব আহমেদের একমাত্র মেয়ে, যে কিনা একাই আহমেদ গ্রুপ অব ইন্ডাস্ট্রিকে টেনে এই পর্যন্ত এনেছেন। আর তার টাকাই সবাই গা ভাসিয়ে বিলাসিতায় সাঁতার কাটছে। তিথি নিচে নামলো দুপুরেরও পরে। বাসায় বলতে গেলে কেউই নেই। দাদু আর বড় চাচি ড্রয়িং রুমে বসে আছে। তিথি নামতে নামতে বড় চাচিকে দেখলো। তার নাম রেহনুমা। রূপে রূপান্বিত, গুণে গুণান্বিত সে। দেখতে ছোটখাটো একটা পুতুলের মতো। তাকে দেখে বয়স বোঝার উপায় নেই। এই পুরো বাড়ি তার ইশারায় চলে। মন্ত্রমুগ্ধের মতো সবাইকে মুগ্ধ করে রেখেছেন। তার মতো তার দু মেয়ে আর বংশের একমাত্র প্রদীপ, নোমান, তিনজনেই হয়েছে দুধে আলতা গায়ের রঙের। এই অহংকারেই সম্ভবত তিনি মাটি দিয়ে হাঁটেন না। বাড়িতে আরও একটা বউ থাকলেও বাড়ির একমাত্র কর্ত্রী সে। তার হুকুম ছাড়া এ বাড়ির একটা জিনিসও এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে না। তিথি তাদের সামনে এসে দাঁড়ালো। তাকে দেখেই রেহনুমা বলল, কি ব্যাপার বলো তো তিথি? তোমার কথা শুনে তোমার বাবা সব কাজটাজ ফেলে ইমার্জেন্সি টিকিট নিয়ে দুবাই থেকে ব্যাক করলো, আর তুমি দরজা আটকে বসে আছো। কত ডাকাডাকি, তোমার খবর নেই? তুমি তো দেখি তোমার মায়েরই মতো, যা ইচ্ছে হয় তাই করো। তিথি কিছু বলল না। সে এক দৃষ্টিতে চাচির চিন্তিত মুখটা দেখল। আমার দরজা না খোলায় হয়তো বাবার চেয়ে চাচিই বেশি কষ্ট পেয়েছেন। আহ রেনুমা, চুপ থাকো তো। হয়তো দাদুভাই ঘুমাচ্ছিল। অচেনা জায়গা, রাতে হয়তো ভালো ঘুম হয়নি। এই হালিমা, কোথায় গেছিস? টেবিলে তাড়াতাড়ি খাবার দে, সকাল থেকে মেয়েটা না খাওয়া। আপনিও না মা? একদিনেই নাতনির স্নেহে অন্ধ হয়ে গেছেন। তারটা দেখছেন, অথচ নিজের ছেলেটার চোখে পড়ছে না। মাহবুবও তো দুপুরে বলতে গেলে খেলোই না। আহ বাদ দাও তো। আয় দাদু ভাই আয়, আমার সাথে আয়, বলেই মরিয়ম বানু উঠতে গেলেন। আপনি বসুন, আমি দেখছি, বলেই তিথি আবার উপরে যাওয়ার জন্য এগিয়ে গেল। আবার কোথায় যাচ্ছিস? খাবি না? খাবো, আপনার ছেলেকে নিয়ে আসি। রেহনুমা মুখ বাঁকালো, বাঁকিয়ে বলল, মাহবুবের খাওয়া খাদ্যে সব কিছুই টাইম টু টাইম, একদম নিয়ম মাফিক। নিয়মের বাইরে সে যাবে না। তুমি বরং খেয়ে নাও, পরে গিয়ে বাবার সাথে দেখা করো। লং জার্নি করে এসেছে, এবার একটু আরাম করুক। সকাল থেকে তো তোমার জন্য অপেক্ষাই করলো। তিথি শুনেও শুনল না। সে আস্তে আস্তে উপরে উঠতে লাগলো আর মনে মনে বলল, নিয়ম, নিয়মের নিয়মই তো ভাঙা। সে এগিয়ে গেল। দরজার সামনে গিয়ে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল। তার চোখে টলমলে পানি। সে ধীরে ধীরে চোখের পানি মুছল। একেই বলে বুঝি রক্ত। স্নেহ নেই, ভালোবাসা নেই, সামান্য চোখের দেখাটাও নেই, তবুও এই টানের কত জ্বালা পোড়া। এতদিন কোথায় ছিলে? ফরিদপুর। ফরিদপুরের মফস্বল একটা গ্রামে। আমি যতটুকু জানি তোমার মায়ের তেমন কোনো আত্মীয় স্বজন ছিল না। সেখানে কিভাবে? হয়তো আপনার জানার মধ্যে ভুল ছিল, বা এমনও হতে পারে আপনি কখনো জানতেই চাননি। মাহবুব চোখ তুলে তাকালো। তাকিয়েই কিছুক্ষণের জন্য থমকে গেল। তার মনে হলো তার সামনে তাইয়েবা বসে আছে। সে উঠে বসলো। তার গলা শুকিয়ে যাচ্ছে। বসে বলল,
ওখানে পানি আছে, আমাকে এক গ্লাস পানি দাও। তিথি নড়ল না, যেমন বসে আছে তেমনই বসে রইল। মাহবুব ঢোক গিলল, আর অবাক হয়ে তাকিয়ে রইল। তার সামনে বসা এই মেয়েটা দেখতে হুবহু তায়েবার মতো হলেও আসলে সে তায়েবার মতো না। কোথায় যেন একটু, সে আর ভাবতে পারল না। সে এক সময় চাইতো তার সন্তান হবে তার মতো। তাহলে এখন কেন ভয় পাচ্ছে? সে বিরসভাবে বলল, তায়েবা কোথায়? সেটা জানার অধিকার কি আপনার আছে? আমি তাকে অনেক খুঁজেছি। কেন? মাহবুব বাইরে বেরিয়ে আসলো। এসে উপর থেকে চেঁচিয়ে বলল, হালিমা, হালিমা। হালিমা দৌড়ে এলো। তার হাত পা কাঁপছে। মেজো স্যারের কণ্ঠ এই বাড়ির কোনো দেয়ালে শুনেছে কিনা সন্দেহ। আর আজ কি হলো? আমার আর তিথির খাবার রুমে নিয়ে এসো। তিথি রুমে বসে মুচকি হাসল। আর এদিকে মরিয়ম বানু অবাক হলেন, আর রেহনুমা স্তব্ধ হয়ে বসে রইল। তার মনে হলো তায়েবা ফিরে এসেছে আর তার দিকে তাকিয়ে মুচকি হাসছে। নোমান নিচে নামতেই তার অধৈর্যরা প্রসারিত হলো। তার মনে হচ্ছে তাদের এই বোরিং মার্কা বাড়িতে একটা প্রজাপতির আগমন হয়েছে। সেই প্রজাপতি পুরো বাড়িতে নিজের ইচ্ছা মতো ঘুরে ঘুরে বেড়ায়। কারো সম্পর্কে তার তেমন কোনো আগ্রহও নেই। নিজের মতো ঘুরছে, খাচ্ছে, নিজের মতো থাকছে। এই যে এখন টুল পেতে বাড়ির মেন দরজার পাশে বসে আছে, তার দৃষ্টির সামনে গত রাত থেকে অবিরাম গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। তাই সে বসে বসে মুগ্ধ চোখে দেখছে। তার দুপাশে দিশা আর নিশা, তাদের ছোট চাচার দুই মেয়ে, অবিরাম বক বক করছে। তার সেদিকেও খেয়াল, মাঝে মাঝে দুনিয়ার বুঝদারের মতো মাথাও নাড়ছে। নোমান তিথির দিকে দেখতে দেখতে কিচেন রুমে ওকে দিল। তার মা ভুরু কুচকে দাঁড়িয়ে আছে। আজকে কি রান্না করবে বিরক্ত মুখে দেখিয়ে দিচ্ছে। হালিমা খালার মুখ ভার, নিশ্চয়ই মা রাগারাগি করেছে। নোমান হাসল। মার রাগের কারণ নোমান কিছুটা হলেও বুঝতে পারছে। মার একটা বাজে স্বভাব আছে, সে সব কিছু নিজের মতো চায়। এই বাড়িতে সবাই যে যার মতো থাকে, আর ওই যে যার মতো থাকাতেও তার ইচ্ছা থাকা চাই। আর চলছেও এভাবে। এই বাড়িতে যাই হোক, যাই ঘটুক, শেষ হবে মা যেমনটা চাইবে সেইভাবেই। তবে তার ক্ষেত্রে একটু ভিন্ন। একমাত্র ছেলে হওয়ার সুবাদে সব কিছু থেকে অনেকটাই ছাড়। তবে আজকাল একটা জিনিস মা নিজের মতো করে করতে পারছে না, তা হলো তিথি। তিথির আগমনটাই হয়েছে হঠাৎ বৃষ্টির মতো, যেটা মা হজম করতে পারছে না, আবার কিছু বলতেও পারছে না। তিথি আছে নিজের মতো। এই যে দরজার সামনে বসে আছে, এটা মার সহ্য হওয়ার কথা না। কারণ মার কাছে এটা শোভনীয় না। এটা এইভাবে না, এটাও করবে না, ওইটা করবে না, করতে করতে মা সবাইকে রোবট বানিয়ে ফেলেছে। এই যে এই বাসায় এতগুলো মানুষ, তবুও এই বাসায় হইচই হই হল্লা হবে না। সন্ধ্যাবেলা হাসি তামাশার শব্দ শোনা যাবে না। সবাই যে যার মতো থাকছে। সেই থাকার মধ্যেও আছে মার কঠোর নিয়ম। নোমান দীর্ঘশ্বাস ফেলল। তিথিকে মা শক্তভাবে কিছু বলতে পারছে না, কারণ তিথি এমন একজন যাকে নাড়াতে চাইলে তার সাজানো গোছানো রাজত্ব নড়ে যেতে পারে। কারণ এই রাজত্ব তৈরিতে একমাত্র অবদান মেজো চাচার। তাই আর কেউ জানুক আর না জানুক, মা ঠিকই জানেন তিথি ফিরে আসায় মেজো চাচা কী পরিমাণ খুশি হয়েছে। আর মেজো চাচা তার নিজের কোনো কিছুতে হস্তক্ষেপ একেবারেই পছন্দ করে না। তাই তার মেজাজ খারাপ। তবে অবশ্য বেশিদিন এভাবে মা চলতে দেবে না। তিনি কিছু না কিছু অবশ্যই করবেন। কিরে, এভাবে এখানে দাঁড়িয়ে আছিস কেন? কফি লাগবে মা। 2 কাপ কফি শোয়েব ভাইয়ার রুমে পাঠিয়ে দাও তো, আমি সেখানেই আছি। বলেই নোমান তাড়াতাড়ি চলে এলো। সে এখন মায়ের সাথে কথা বলতে চাচ্ছে না। কথা বললেই অফিসে কেন যায়নি জানতে চাইবে। সে কেন যায়নি তা নিজেই জানে না। মাকে কি বলবে? সে এগিয়ে যেতে যেতে আবার তিথির দিকে তাকালো। মেয়েটা এখন হাত নেড়ে নেড়ে দিশা নিশাকে কিছু একটা বলছে। দিশা নিশা মন দিয়ে শুনছে। যাক, তাদের একটা ভালোই সঙ্গী হয়েছে। নোমান সিঁড়ি ভেঙে এগিয়ে গেল। সে এখন যাবে শোয়েব ভাইয়ের রুমে। শোয়েব ভাই তাদের রক্তের কোনো ভাইটাই না, বাবার বন্ধুর ছেলে। একদিন বাবা এসে বলল তার এক বন্ধুর ছেলে কিছুদিন এই বাসায় থাকবে। সে থাকবে নিজের মতো, তার খাবার দাবার রুমে দিয়ে আসবে, কেউ তাকে বিরক্ত করবে না। এবং সে আছে, নিজের মতোই আছে। তবে বাবার কথা কেউ শোনেনি। তার রুমের দরজা সবসময়ই থাকে খোলা, আর আমরা সেই খোলা দরজা দিয়ে যখন তখন আসি আর যাই। এতে সে বিরক্ত হয় কিনা জানি না। সবচেয়ে বেশি করেন মা। তিনি আর কারো সাথে হেসে কথা না বললেও শোয়েব ভাইয়ের সাথে বলেন। তিনি প্রায়ই এটা সেটা তৈরি করে নিধির হাতে ধরিয়ে দিবেন। তার কি উদ্দেশ্য বুঝতে শার্লক হোমস হওয়ার প্রয়োজন নেই। নোমানই যথেষ্ট। কিন্তু নিধি বেচারি পড়ে মহা ঝামেলায়। সে মডার্ন যুগের মডার্ন মেয়ে। তার পছন্দ এলোমেলো সুরের গিটার। তার কি আর এই হারমোনিয়াম প্যা প্যা টাইপ ছেলে ভালো লাগবে? মার ভয়ে কিছু বলতেও পারে না। তাই সে সেই অপেক্ষায় আছে কবে সেই এই বা আপদের কিছুদিন শেষ হবে।
হবে। এটা অবশ্য নোমানও জানে না, জানতেও চায় না, কারণ শোয়েব ভাইকে সে খুবই পছন্দ করে। বয়সে অবশ্য তার চেয়ে 3-4 বছরের বড়, তবুও তার খুব পছন্দ। শুধু তার না, এই বাড়ির প্রায় সব মানুষেরই পছন্দ। তাকে একবার জিজ্ঞেস করলাম, কি ভাই, কারণ কি, জাদু টাদু জানেন নাকি? সে হেসে বলল, মাথা ঝুলানো টাইপ মানুষকে সবাই পছন্দ করে। সে সবার কথায় হ্যাঁ হ্যাঁ মাথা ঝুলায়, তাই সবাই তাকে পছন্দ করে। নোমানেরও অবশ্য তাই ধারণা, কারণ শোয়েব ভাই সব কথাই পজিটিভ, না বোধক শব্দ বোধ হয় তার মধ্যে নেই। শোয়েব ভাইয়ের দুনিয়া তার রুমের মধ্যেই সীমাবদ্ধ, তবে মাঝে মাঝে ছাদে যান। এই বাড়িতে কি হচ্ছে না হচ্ছে তা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। সে আগে লেখালেখি করত, বেশ কয়েকটা বইও বের হয়েছে এবং অনেকটা ফেমাসও, তবে বিশেষ কোনো কারণে এখন সব বাদ। এখন তার একমাত্র কাজ দিনভর বই আর পত্রিকা পড়া। এই মোবাইল ইন্টারনেটের যুগে কেউ এভাবে খুঁটিয়ে খুঁটিয়ে যে পত্রিকা পড়তে পারে, তাকে না দেখলে সে জানতও না। কি ব্যাপার, এই সময়ে অফিস টফিস নেই? নোমান কিছু বলল না। সে আয়েশি ভঙ্গিতে সিগারেট ধরাতে লাগলো। সে আর অফিস অফিস টফিস আর তার একদম ভালো লাগে না। তার তো ভালো লাগে রং তুলি, তবুও যেতে হয়। বাড়ির একমাত্র ছেলে সে, এই বাড়ির ভূত ভবিষ্যৎ সব তার হাতে। যেই দিন লেখাপড়া শেষ করেছে তার পরের দিনই অফিসে জয়েন করতে হয়েছে। তার মার এক কথা, বাবার মতো হলে চলবে না, মেজ চাচার মতো হতে হবে, তাই তার সাথে লেগে থাকতে হবে। আর তাই সে লেগেই আছে, যেন তেন টাইপ লাগা না, একেবারে কচ্ছপের কামড় টাইপ লাগা। নোমান সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে শোয়েবের দিকে তাকালো। সে খাটে হেলান দিয়ে বসে আছে, তার হাতে বই, এতক্ষণ সম্ভবত পড়ছিল। নোমান হেসে ফেলল, কারণ তাকে লাগছে আদিম যুগের মানুষের মতো। হঠাৎ দেখলে যে কোনো মানুষের চিৎকার দিয়ে অজ্ঞান হওয়ার সম্ভাবনা আছে। নিধি বেচারির আর কি দোষ, চুল দাড়ি গোঁফ আর না জানি কি কি দিয়ে লেটকে চেটকে আছে। কাজের লোক কফি রেখে গেছে। শোয়েব বই রেখে কফির মগ হাতে নিয়ে বলল, হাসছো কেন? আমাদের বাসায় তিথি নামের একটা প্রজাপতি এসেছে, শুনেছ? শোয়েব নির্বিকারভাবে বলল, শুনেছি। দিশা নিশা বলল। সে যা দেখে তাতেই মুগ্ধ হয়ে যায়, হাঁ করে তাকিয়ে থাকে। আমার ইচ্ছা সে তোমাকে দেখুক। দেখে তার কি রিয়াকশন হয় আমার খুব জানতে ইচ্ছে করছে। জানতে ইচ্ছা করলে নিয়ে এসো, আমিও দেখি হালচাল কি। দিশা নিশা তো গুনগান করতে করতে মুখে ফেনা তুলে ফেলছে। মাথার চুলই নাকি 3 হাত। নোমান হাসল, হেসে সোফায় শুয়ে পড়ল, চোখ বন্ধ করে বলল, হুম, এভাবে না, দেখা হতে হবে হঠাৎ। হঠাৎ দেখার মধ্যে একটা ব্যাপার আছে। শোয়েব কিছু বলল না, উঠে দাঁড়ালো। তার পরনে সাদা ঢোলাঢালা পায়জামা আর গেঞ্জি, আর সেই ঢোলাঢালা পায়জামা আর গেঞ্জি তার পেশিবহুল শরীরকে আড়াল করতে পারেনি। সে এগিয়ে এসে নোমানের সামনে দাঁড়ালো। হাতের সিগারেট নিভে গেছে, চোখ বন্ধ, মুখে মুচকি হাসি। নোমান কি জানে সে প্রেমে পড়েছে? হয়তো এখনও জানে না বা বুঝে উঠতে পারেনি। হঠাৎ দেখার মাঝে সত্যিই ব্যাপার আছে, ম্যাজিক্যাল একটা ব্যাপার। এই ম্যাজিক্যাল ব্যাপারটা সহজে বোঝা যায় না, বোঝা যায় ধীরে ধীরে। আর এই ধীরে ধীরে সময়টা হবে জীবনের সবচেয়ে সুন্দর সময়, প্রেমে পড়ার সময়। এই প্রেমের প্রাপ্তি হোক বা না হোক, এই সময়গুলো হবে জীবনের সবচেয়ে মূল্যবান সময়। শোয়েব বারান্দায় দিকে এগিয়ে গেল। এই বাড়ির সব কয়টা রুম পড়েছে পিছনের দিকে, বারান্দাও পেছনে, শুধু তার রুমের বারান্দাটা সামনে, কারণ তার রুমটা পড়েছে একদম কর্নার সাইডে। সে কফিতে ঠোঁট ছোঁয়ালো। তার দৃষ্টি সামনে, গেটের কাছে ছাতা মাথায় একটা মেয়ে দাঁড়িয়ে আছে, গেটের দিকে তাকানো, যার কারণে মুখ দেখা যাচ্ছে না। বৃষ্টির কারণে মেয়েটার পায়জামাটা একটু ধরে উঁচু করে রেখেছে, যার কারণে পায়ের রূপার নূপুর চিকচিক করছে। তার দুপাশে দিশা নিশা, তারা বাগানবিলাস গাছ দেখছে আর কিছু বলছে। শোয়েব রুমে ফিরে আসলো। তার সামনে একটা বই, কলম নিয়ে বইয়ে লেখার উপরেই লিখল, আমাদের গল্পগুলো অল্প সময় ঘর পাতালো, তারপর পথ হারালো তোমায় আমায় নিয়ে। নোমানের দিকে চোখ পড়তেই তিথি চোখ ফিরিয়ে খাবার টেবিলে বসল। এই ছেলের দিকে তাকালেই তার কেন জানি মেজাজ খারাপ হয়। আজব এক চিড়িয়া, দিন নেই রাত নেই বাড়ির এখানে ওখানে পড়ে থাকে। নেশা টেশা করে কি না কে জানে, সিগারেট ছাড়া তো একবারও চোখে পড়ে না। খাচ্ছে তো খাচ্ছেই। তিথি তার জীবনে এত সিগারেটখোর ছেলে জীবনে দেখিনি। কিছুক্ষণ পরপরই দেখা যাবে বাড়ির চিপাই চাপায় দাঁড়িয়ে সিগারেট টানছে। বাড়ির সবাই যেন দেখেও দেখে না, একমাত্র ছেলে বলে কথা। এই ছেলে নাকি আবার অফিসেও যায়। কখন যায় কে জানে। প্রায় সময়ই তো দেখে হাত পা ছড়িয়ে সোফার উপরে পড়ে আছে। মাঝে মাঝে দেখে তো তিথির সন্দেহই হয় বেঁচে আছে তো। তিথি বসতেই হালিমা এগিয়ে আসলো।
ভাত দিতেই তিথি হাত উঠিয়ে মানা করলো, আর যেন কিছু না দেয়। তার এসব ভালো লাগে না। ছোটবেলা থেকে নিজের কাজ নিজে করেই অভ্যস্ত সে। মা ছিল স্কুলের টিচার। সকাল থেকে বিকেল পর্যন্ত স্কুলেই থাকতে হতো। যখন থেকে পারে সব কিছু নিজেই করত। বিশেষ করে খাবারটা সে তার পছন্দ মতো নিয়ে খেতে পছন্দ করে। রেহনুমা আর চোখে তিথির দিকে তাকালো। তিথির প্লেটে অল্প কিছু ভাত আর ছোট মাছের তরকারি। মেয়েটার খাবার ভঙ্গিমাও মাহবুবের মতো। এই বাসায় ছোট মাছ কেউ খুব একটা পছন্দ করে না। সেই হিসেবে রান্নাও খুব একটা হয় না। আজ তিথির জন্যই হয়েছে। এমন না সে বলেছে, হয়তো জানেও না। এই বাড়িতে আসার সাথে সাথে মাহবুব হালিমাকে হুকুম জারি করেছে, দুজন কাজের লোক যেন সব সময় তিথির আশেপাশে থাকে। তার কি লাগবে না লাগবে, কি খাবে না খাবে, সব যেন সেই হিসেব মতোই হয়। তবে তাকে বিরক্ত করা যাবে না। সে থাকবে তার মতো। হালিমা খুবই চালাক মেয়ে। কিভাবে কি করতে হয় ভালো করেই জানে। তাই গত কয়েকদিন ঠিকই খেয়াল করেছে তিথি মাংস টাংস খুব একটা প্লেটে নেয় না। গতকাল রাতে খেয়েছে শুধু ডাল আর সালাদ দিয়ে, তাই আজকে সেই হিসেবেই করা হয়েছে। রেহনুমা পানি খেতে খেতে সবার দিকে তাকালো। আজ শুক্রবার, তাই সবাই একসাথেই খেতে বসেছে। তা না হলে দুপুরে খুব একটা কেউ বাসায় থাকে না। মাহবুব তো থাকতোই না। সেটা দুপুর কি আর রাতে। তবে গত কিছুদিন প্রায় সময়ই বাড়িতে। আর কেন থাকে সেটা সে বুঝতে পারছে। আর এটাই তার ভয়। শুধু ভয় না, বলতে গেলে জেদ। তা এবার প্রতি জেদ। এই যে মাহবুব খেতে খেতে কিছুক্ষণ পর পর মেয়ের দিকে তাকাচ্ছে, মেয়ে ঠিকমতো খেতে পারছে কিনা দেখছে, এটা তার সহ্য হচ্ছে না। কেন হবে? মাহবুব তো তাইবাকে ভালোবাসতো না। তবে কেন তাইবার মেয়ের জন্য এত দরদ? এই দরদ তো সে থাকতে দিবে না। এত কষ্টের সব এত সহজে নষ্ট হতে দেবে না, কোনো দিনও না। কিছু করতে হবে, অবশ্য করতে হবে। তবে করবেটা কি? এই মেয়েটাকে সে বুঝতে পারছে না। কেনই বা এতদিন পরে পরে এসেছে সেটাও বুঝতে পারছে না। টাকা পয়সা সয় সম্পত্তির জন্য? মনে হয় না। উদ্দেশ্যটা ভিন্ন। কেননা টাকা পয়সার উদ্দেশ্য থাকলে বাবাকে হাত করতে চাইতো। সেটা এই মেয়ে করছে না। যত সম্ভব মাহবুবকে এড়িয়ে চলছে। শুধু মাহবুবকে না, বাড়ির সবাইকে এড়িয়ে এড়িয়ে চলছে। শুধু চলা না, রেহনুমা খেয়াল করেছে সে কাউকেই কোনো সম্বোধন করে না, এমনকি তার বাবাকেও না। কথা বলে সম্বোধন এড়িয়ে, যেন এই সম্পর্কগুলোকে স্বীকারই করে না। তবে কেন এসেছে সে? তো তিথি, এখন কিসে পড়ছো তুমি? রেহনুমার ধ্যান ভাঙল চৈতির কথার শব্দে। তিথিকে কিছু একটা বলছে। সে দাঁতে দাঁত চাপল। তার বিরক্ত লাগছে। এই মেয়েকে নিয়ে সবার এত আদিক্ষেতা তার অসহ্য লাগছে। তিথি চোখ তুলে তাকালো। প্রশ্নটা জিজ্ঞেস করেছে তার ছোট চাচি। তার নাম চৈতি, একটা ব্যাংকে চাকরি করে। সংসারের কোনো ঝুট ঝামেলাই নেই। বড় জায়ের ঘাড়ে সব ফেলে সে নিশ্চিন্তে বসবাস করে। তিথির মধ্যে কোনো ভাবান্তর হলো না। সে স্বাভাবিকভাবে বলল, আমি আপাতত কোনো কিছুতেই পড়ছি না। চৈতি একটু অবাক হলো। শুধু সে না, মাহবুব বাদে সবাই এখন তাকিয়ে আছে তিথির দিকে। কেন? এমনিই। চৈতি ভুরু কুঁচকালো। আবার কিছু বলার আগেই তিথির বড় চাচা বললেন, না পড়লে নেই, এত কথা কিসের? এখন নতুন করে ভর্তি করাবো। তো কিসে ভর্তি হতে চাও মা, বলো তো? তিথি আগের মতোই স্বাভাবিকভাবেই বলল, কোনো কিছুতেই না। বলেই তিথি উঠে পড়ল। তার খাওয়া শেষ। খাবার সময় এত কথা তার বিরক্ত লাগে। অথচ এই মানুষগুলো হয়তো পারিবারিক সব কথা খাবার টেবিলেই বলে। অথচ তার মা খাবার সময় কথা বললে বলতো, খাবারও একটা ইবাদত। ইবাদতের সময় যেমন কথা বলা ঠিক না, তেমনি খাবারের সময়ও না। খাবার খেতে হবে শান্তি আর তৃপ্তি নিয়ে। তিথি চলে গেল, রেখে গেল একদল স্তব্ধ মানুষকে। তিথির বড় চাচা মাহবুবকে বলল, কি বলে তোর মেয়ে? মাহবুব দীর্ঘশ্বাস ফেলে বলল, ওকে ওর মতো থাকতে দাও। আমার একটা কথা ছিল। মাহবুব রেহনুমার দিকে তাকালো, তবে কিছু বলল না। আমি চাচ্ছি আত্মীয় স্বজনদের মধ্যে একটা গেট টুগেদার করতে। যেহেতু তোমার মেয়ে এসেছে, সবাইকে তো জানানো দরকার। পরে সবাই তো আমাকেই কথা শোনাবে। মাহবুব উঠে দাঁড়ালো। তার খাওয়া অনেক আগেই শেষ হয়েছে। তার খাবার দাবার খুবই অল্প। শুধু তিথির জন্যই বসেছিল। মেয়েটাকে কি করে না করে দেখতে ভালো লাগে। কখনো তো সেভাবে কাছে পায়নি। যেতে যেতে বলল, তিথিকে জিজ্ঞেস করো, তার যদি সমস্যা না থাকে তবে করতে পারো। রেহনুমার হাত থমকে গেছে। প্লেটে হাত রেখে চুপচাপ বসে আছে। তার ভিতরে কি চলছে বোঝার উপায় নেই।
চৈতি রেহনুমার দিকে তাকিয়ে বিদ্রূপভাবে হাসল। এবার উঠ এসেছে পাহাড়ের নিচে, সারা জীবন নিজের যা ইচ্ছে হয়েছে তাই করেছে, কার কি সমস্যা হলো ধার ধারেনি। এখন পুচকে এক মেয়ের ইচ্ছেতে সব করো। হুহ, বিয়ের পর থেকে দেখে আসছে বড় ভাবি যা বলবে, বড় ভাবি যা চাইবে। নিজের দেবরদের একেবারে হাতের মুঠোই করে রেখেছিল, বিশেষ করে মেঝো ভাইকে। তার সব ব্যাপারে সে খুবই কনসার্ন। প্রথম প্রথম তার একটু চোখেই লাগতো, পরে যখন শুনেছে এই বাড়ির বউ হওয়ার আগে থেকেই তাদের মধ্যে ভালো সম্পর্ক, লেখাপড়াও করেছে একসাথে, তখন তেমন আর কিছু মনে হয়নি। তবে সে মেঝো ভাবিকে দেখেনি, তার বিয়ে হয়েছে অনেক পরে। তবে শুনেছে ভাইয়ের সাথে খুব একটা নাকি বনাবনি ছিল না, ভাই নাকি মেঝো ভাবিকে দেখতেই পারত না। মেঝো ভাবি ছিল বাবার পছন্দের, তার চলে যাওয়ার কিছুদিন পরেই নাকি বাবা মারা যান। অনেকে বলে নিজে থেকে চলে গেছে, আবার অনেকে বলে অন্য ছেলের সাথে ভেগে গেছে, সে সঠিক জানে না। তবে মেজো ভাইকে কখনো কোনো মন্তব্য করতে শুনেনি, সে থাকতো নিজের মতো। তার সামনে এই ব্যাপারে কেউ তেমন একটা কথাও বলে না। মা বিয়ের জন্য অবশ্য অনেক চাপাচাপিও করেছে, তবে তার নাকে কেউ হ্যাও করতে পারেনি। চৈতি রেহনুমার দিকে আর চোখে আবার তাকালো, আর মনে মনে বলল, হাওয়া সব সময় একদিকে প্রবাহিত হয় না, এক সময় না এক সময় তার পথ চেঞ্জ করবেই, শুধু সময়ের ব্যাপার। আজ তোমার দিকে, কাল অন্য কারো দিকে। এই বাড়ির হাওয়াও চেঞ্জ হলো বলে। তিথি ছাদে এসে হতাশই হলো। এই বাড়ি দেখতে যত সুন্দর, ছাদ তত না, তার কাছে খা খা মরুভূমি মনে হচ্ছে। নিচে ফুলের বাগান থাকলেও ছাদ পুরো ফাঁকা। সে বিশাল ছাদের এক সাইডে দাঁড়ালো। গত 2 দিন বৃষ্টি হয়েছে, তাই আজ আবহাওয়া ঠান্ডা। সে আকাশের দিকে তাকালো, মেঘ নেই, তবে আকাশে কোনো তারাও নেই, অন্ধকার ভরাচ্ছন্ন আকাশ। তিথি গুনগুন করে এক লাইন গাইল, আজকের এই নিশি ভালোবাসি ভালোবাসি। বলেই তিথি থামলো। থামতেই ছাদের ওপাশ থেকে কেউ একজন ভরাট গলায় বলল, নিকষ মেঘে তোমার ওই চোখ দেখেছি আজি আমি। তিথি চমকে গেল, চমকে পেছনে ফিরতেই ভয়ে স্তব্ধ হয়ে গেল। ইয়া লম্বা একটা মানুষ নাকি জিন? তিথি বুঝতে পারল না, শুধু বুঝলো তার ভেতর থেকে কিছু একটা কেঁপে উঠছে। সেই কেঁপে ওঠা থেকেই আধা আলো আধা অন্ধকারের সামনে দাঁড়ানো ব্যক্তির চোখ মুখ সে কিছুই দেখতে পেল না, শুধু দেখলো ইয়া লম্বা লম্বা চুল আর দাড়ি। সে দাঁড়িয়ে আছে সাদা রঙের কিছু একটা পরে। তিথির আর কিছু ভাবতে পারল না, সে ছাদে লুটিয়ে পড়ল। তিথির জ্ঞান ফিরতেই ঝট করে উঠে বসলো, তার বুক এখনো ধড়ফড় করছে, জোরে জোরে শ্বাস ফেলতে লাগলো। কোথায় আছে সে? মনে হতে আশেপাশে তাকালো, দেখলো শুধু তার বাবা তার পাশে বসে আছে, চোখে মুখে দুশ্চিন্তার ছাপ। ঘরে হালকা পাওয়ারের লাইট জ্বলছে, কেমন শান্তি শান্তি ভাব। তিথি স্বস্তির নিঃশ্বাস ফেলল, যাক বেঁচে আছে সে। তুমি ঠিক আছো? তিথি মাথা নাড়ল, তার মুখ দিয়ে কথা বের হলো না। মাহবুব পাশের বেড টেবিল থেকে পানির গ্লাস নিয়ে এগিয়ে ধরে বলল, ওর নাম শোয়েব, ভাইয়ার বন্ধুর ছেলে, কোনো একটা সমস্যার কারণে হয়তো এই বাসায় আছে। দোতলার যে কর্নারের রুমটা সেটাই থাকে, রুম থেকে খুব একটা বেরোয় না, তাই তুমি তাকে দেখোনি। তিথি গ্লাস নিয়ে অল্প একটু পানি খেলো। এই লোকটার কথা সে শুনেছে, দিশা নিশা বলেছে, তাদের কথা শুনেই বুঝেছে তাদের খুব প্রিয় একটা মানুষ। এরকম বন মানুষের মতো যার বসবাস, সে কিভাবে কারো প্রিয় হতে পারে? এভাবেও কোনো মানুষ থাকতে পারে? চুল দাড়ি কত বছর ধরে কাটে না কে জানে, আর একটু হলে তো সে মরেই যেত। দরজার শব্দে তিথির ধ্যান ভাঙল, নোমান উকি দিয়ে আছে, তার মুখে মুচকি হাসি। তিথির বিরক্ত লাগলো, এভাবে উকি দিয়ে দরজায় টোকা দেওয়ার মানে কি? আসবো চাচ্চু, এসো। তুমি নাকি এই রুমের জন্য কার্ফু জারি করেছ, কাউকে এলাও করছো না। দাদু নিচে দুশ্চিন্তায় হাঁসফাঁস করছে, আমাকে পাঠালো খোঁজ খবর নিতে। তো বলেন মহারাজা, আপনার মেয়ের খবর কি? মাহবুব একটু হাসলো, এই বাসায় প্রাণখোলা হাসিটা হয়তো একমাত্র নোমানই হাসে। সাথে সাথে তার মনে একটু বিষণ্ণতাও ছেয়ে গেল। তার মেয়ে, হ্যাঁ তার মেয়ে, এই মেয়েটাই তার, তার একমাত্র অংশ। এই কথাটা মনে হলেই কেমন শান্তি লাগলে। অথচ মেয়েটা যে আমার সব জেনেও তাকে তাই এবার প্রমাণ দিতে হয়েছিল। তো তিথি প্রজাপতির কি খবর, জ্ঞান ফিরেছে? নোমান হাসলো, হেসে বলল, ফিরেছে, তবে খুব ভয় পেয়েছে। প্রজাপতি তো, এই কারণে স্পর্শ করতে গেলে ভয়ে উড়ে যাবে, মুগ্ধতায় কাচের বোতলে ধরে রাখতে চাইলে ছটফটিয়ে মরে যাবে, আর ভালোবেসে তার দিকে হাত বাড়ালে নিজে থেকে এসে ধরা দেবে।
নোমান শোয়েবের দিকে তাকালো। বারান্দায় দাঁড়িয়ে সিগারেটে বিষণ্ণভাবে টান দিচ্ছে। তার জানা মতে শোয়েব ভাই সিগারেট খায় না, অন্তত এই বাসায় আসার পর থেকে তাকে সিগারেট খেতে দেখেনি। অসংখ্যবার তার সামনে বসে বসে সে সিগারেট খেয়েছে, তার মধ্যে কখনো সিগারেটের তৃষ্ণা দেখেনি। তাই আজ যখন নোমানের প্যাকেট থেকে সিগারেট নিয়ে অনায়াসেই ধরিয়েছে, সে একটু অবাকই হয়েছে। সিগারেট নেওয়ার জন্য না, হয়েছে সিগারেট খেতে দেখে। নোমান জানে প্রথমবার কেউ সিগারেট ধরিয়ে এভাবে খেতে পারে না, তার মানে তারা শোয়েব ভাইকে চেনে না। সে তাদের যা দেখিয়েছে তারা তাই দেখেছে। নোমান একটা দীর্ঘশ্বাস ফেলল। আসলে কোনো মানুষকেই পুরোপুরি জানা যায় না, অবশ্য তারা জানতেও চায়নি। তারা কি কখনো জানতে চেয়েছে শোয়েব ভাই এখানে কেন পড়ে আছে? না, তবে নোমান জানে জিজ্ঞেস করলে শোয়েব ভাই সত্য কথাই বলবে। মিথ্যা বলে ভালো থাকার দিকটা তার মধ্যে নেই। এজন্যই সে ঠিক করেছে সত্য সে কখনো জানতে চাইবে না, কারণ সত্য হয় সবসময়ই তিক্ত। নোমান হেঁটে হেঁটে বারান্দায় আসলো, এসে শোয়েবের পাশে দাঁড়ালো। নিচের দিকে তাকিয়ে রেলিংয়ের ভর দিয়ে বলল, প্রজাপতি শব্দটা তোমার মুখে শুনতে আমার ভালো লাগছে না। যখনই বলছো তখনই তোমার নাক নাক কান ফাটিয়ে ফেলতে ইচ্ছে করছে। বলো তো কেন? শোয়েব একটু হাসলো, হেসে বলল, বিকজ ইউ আর ইন লাভ মাই ডিয়ার, ইউ আর ইন লাভ। আর তুমি? শোয়েবের মুখ গম্ভীর হলো, তবে কিছু বলল না। নোমান একটু হাসলো, হেসে সিগারেটের প্যাকেটটা রেলিংয়ের ওপর রেখে বলল, হঠাৎ জিনিসটাই সত্যিই একটা ব্যাপার আছে, সত্যিই আছে। এই যে পাথরকেও হেলিয়ে ফেলেছে। বলেই সে বেরিয়ে গেল। শোয়েব দীর্ঘশ্বাস ফেলে রুমে আসলো, এসে ড্রয়ার থেকে মোবাইল বের করলো। সে বলতে গেলে এখন মোবাইল ব্যবহারই করে না, অবশ্য বলতে গেলে প্রয়োজনও পড়ে না। সে একজনকে কল করলো, রিসিভ হতেই শুধু এইটুকুই বলল, একজনের নাম ঠিকানা বলছি, ডিটেলস বের করো। তিথি হালিমার দিকে তাকালো। তার হাতে কয়েকটা শপিং ব্যাগ, এসেছে এগুলো তিথিকে দিতে। আজ বাসায় ছোটোখাটো একটা ফ্যামিলি গেট টুগেদার রেখেছে রেহনুমা। সকাল থেকে তারই আয়োজন চলছে, অনেকে হয়তো এসেও গেছে। ব্যাগ নিয়ে তিথির কোনো আগ্রহ দেখা গেল না। সে বারান্দার দিকে এগিয়ে গেল। পাখির খাঁচার সামনে একটা মেয়ে দাঁড়িয়ে, দেখতে খুবই সুন্দর। সে হালিমার দিকে তাকিয়ে বলল, এটাকে? হালিমা হেসে বলল, নিশি আম্মা, আপনার বড় চাচার বড় মেয়ে। এই কিছুক্ষণ আগেই আসতে। এই পাখিগুলো তারই। ছোটবেলা থেকেই পাখির খুব শখ। তার এক জন্মদিনে বড় ম্যাডাম এই খাঁচাগুলো বানাইয়া তারে গিফট দিছিল। তিথি আর কিছু বলল না। হালিমা ব্যাগ রেখে চলে গেল। সে এক দৃষ্টি মেয়েটার দিকে তাকিয়ে রইল। তার কেন জানি মনে হচ্ছে মেয়েটা কাঁদছে। সিগারেটের কটু গন্ধে সে পাশে তাকালো। গ্রিলে হেলান দিয়ে নোমান দাঁড়িয়ে আছে, দৃষ্টি তার দিকেই। তিথি মনে মনে নিঃশ্বাস ফেলল। এই এক বান্দা, যার দিন দুনিয়ায় কোনো হুঁশ নেই। তিথি চলে যেতে চাইল, কিন্তু থামল নোমানের কথায়। আমাকে দেখতে নিশ্চয় ভূতের মতো লাগে না, যে দেখলেই পালিয়ে যেতে হবে? তিথি মধ্যে কোনো ভাবান্তর হলো না। সে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই বলল, তো কি নিজেকে হিরো ভাবেন, যে দেখলেই সবাই গদগদ করে গলে যেতে থাকবে? এতদিন তো তাই ভাবতাম, তবে এখন একটু সন্দেহ হচ্ছে। তিথি আর চোখে নিচে তাকালো। মেয়েটা চলে যাচ্ছে, হাঁটছেও বিষণ্ণভাবে। সে আবার নোমানের দিকে তাকিয়ে বলল, কেন ঘরে আয়না নেই? নোমান একটু হাসলো, হেসে এগিয়ে এলো, একেবারে গ্রিলের কাছাকাছি দাঁড়ালো তিথির একদম বরাবর। তিথির চোখের দিকে তাকিয়ে বলল, না নেই। তাই তো সামনে পড়লেই দাঁড়িয়ে যাই, ঘুরে ফিরে দেখি কেমন লাগে নিজেকে এই আয়নায়। তিথি কিছু বলল না। সে গাধা না। এই ছেলে যে তাকে দেখেই প্রেমে পড়েছে সে প্রথম দিনই বুঝেছে। সে মনে মনে বিদ্রূপের হাসি হাসল আর উপরে তার ভাসা ভাসা চোখে তাকিয়ে রইল। নোমান একটু ঝুঁকে ফিসফিস করে বলল, তো মিস আয়না, কেমন দেখলে আমায়? তিথিও একটু ঝুঁকে ফিসফিস করে বলল, সত্য সহ্য হবে তো মিস্টার ননির পুতুল? বলেই দেখো। তিথি কিছুক্ষণ তাকিয়ে রইল, তার ঠোঁটের কোণে বাঁকা হাসি। সে ঘুরে বারান্দায় থেকে যেতে যেতে বলল, অবশ্যই বলবো, বলতেই তো এসেছি। তিথি চলে গেছে। নোমান দাঁড়িয়ে রইল, চোখ বন্ধ করে নিঃশ্বাস নিল। বাতাসে মিষ্টি একটা ঘ্রাণ। তিথি আশেপাশে থাকলেই এই ঘ্রাণটা তার নাকে লাগে। এই মেয়েটাও হয়তো জানেও না, সে আশেপাশে থাকলে এই যে তার অতি প্রিয় সিগারেট, এটাও বিস্বাদ লাগে। মাহবুব নিচে আসলো অনেকটা সময় পরে। ছেলেরা সবাই 2 তলায় বসেছিল, তাই সে নিচে আসতে পারেনি। এমনিতেই সবার সাথে তার খুব একটা দেখা হয় না, তাই সবার সাথে কথা বলতে বলতে অনেকটা সময় পেরিয়ে গেছে। সে আশেপাশে তাকালো, কোথাও তিথিকে দেখল না। দেখল রেহনুমাকে। সে সব সময়ের মতো মধ্যমণি হয়ে বসে আছে। সে দীর্ঘশ্বাস ফেলল। সে এসেছিল তিথির জন্য।
এত মানুষের মধ্যে অস্বস্তিতে পড়েছে কিনা কে জানে। সে আবার উপরে যেতে লাগলো, দাঁড়ালো রায়সার ডাকে। রায়সা রেহনুমার বোন, তার পাশেই তার এক কাজিন। কেমন আছেন মাহবুব ভাই? ভালো, তোমাদের কি খবর? আর আমাদের খবর যাক, তবুও জিজ্ঞেস করলেন। আমি তো ভেবেছি এসে আমাদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেন কিনা কে জানে, যেভাবে গেল। মাহবুব একটু অবাক হলো আর বলল, কে? কে আবার? আপনার আদরের মেয়ে। আরে ভাই, এতদিন পরে এসেছো, সবার তো কৌতূহল থাকবেই। তাই বলে এত রুড? সবাইকে অপমান করে চলে গেল। কেউ তো থাকতেই চাইছিল না। ভাগ্যিস আপা ছিল, কত কষ্টে ম্যানেজ করলো। রেহনুমা এগিয়ে এলো, রাইসার দিকে তাকিয়ে বলল, আহ রাইসা, কি বলছো? বাচ্চা মেয়ে, সে কি আমাদের সোসাইটির হাবভাব বুঝবে? না জানি কোথায় কিভাবে ছিল। তুমি যাও, ওদিকটা একটু দেখো কারো কিছু লাগবে কিনা। রাইসা চলে গেল। রেহনুমা মাহবুবের একটু কাছে এসে দীর্ঘশ্বাস ফেলে করুণভাবে বলল, তুমি জানো মাহবুব, এই ঘর, এই সংসার, এই মানুষগুলোর সম্মানের জন্য আমি সব ছেড়েছি। নিজেকে, নিজের ক্যারিয়ারকে এবং তোমাকেও। মাহবুব চোখ তুলে তাকালো, তবে কিছু বলল না। তার চোয়াল শক্ত হলো। রেহনুমা মনে মনে হাসলো, হেসে বলল, আমি জানি তুমি তিথিকে নিয়ে খুবই কনসার্ন, এবং অবশ্যই থাকবে। সে তোমার একমাত্র মেয়ে। তবে সে যেহেতু এখন এ বাসায় থাকছে, এ বাড়ির মানুষ, বাড়ির সম্মানের কথা কিছুটা হলেও তাকে ভাবতে হবে। কিছুটা হলেও এই বাড়ির মতো চলতে হবে। সে তোমার মেয়ে, মাহবুব আহমেদের মেয়ে, অথচ নিচে এসেছে তার সাধারণ ড্রেস পরে। আমাদের দেওয়া ড্রেস সে ছুঁয়েও দেখেনি। আর তার ব্যবহার, সেটা আর আমি তোমাকে বলতে চাইছি না মাহবুব। মাহবুব আর দাঁড়ালো না, ধীরে ধীরে উপরে উঠে গেল। রেহনুমা একটু হতাশই হলো। সে যেভাবে ভেবেছিল, মাহবুবের রেসপন্স সেই রকম পেল না। তবে খুব যে একটা কাজ হয়নি তা কিন্তু না। বীজ বোনা হয়েছে, এখন শুধু সময় মতো হাওয়া আর পানি দেওয়ার পালা। রাইসা এগিয়ে এলো, পাশে দাঁড়িয়ে বলল, তবে বলতেই হচ্ছে আপা, মেয়েটার নার্ভ খুবই ঠান্ডা। মিষ্টি মুখে এত অপমান করা হলো, এমনকি তার মাকে নিয়েও, তবুও মেয়েটি টু শব্দ করল না। শান্তভাবে সবার কথা শুনল। আমি তো ভেবেছি তা এবার মতো কেঁদে কেটে ঘর ভাসিয়ে ফেলবে। রেহনুমার চোয়ালও শক্ত হলো। কথাটা সত্য, মেয়েটা দেখতে রেহনুমার মতো হলেও স্বভাবে না। সব কিছু সে মনোযোগ দিয়ে শুনেছে, তবে তার মধ্যে কোনো ভাবান্তর দেখা যায়নি। যেন সে জানতো এরকমই হবে। আর শেষে মেয়েটা যখন চলে যেতে লাগলো, তখন সে একবার রেহনুমার দিকে তাকালো। সে তাকানোতে কি ছিল রেহনুমা বুঝতে পারল না, শুধু দেখলো দুটি চোখ, যা একেবারে শান্ত আর শীতল। তিথির ঘুম ভাঙল অনেক সকালে, এখনো ভালোভাবে আলো ফোটেনি। কাল ঘুমিয়েছে তাড়াতাড়ি, তাই তার ঘুম ভেঙেছেও তাড়াতাড়ি। সে উঠে রুম থেকে বেরিয়ে এলো। পুরো বাড়ি স্তব্ধ। কালকে সবাই অনেক রাতে ঘুমিয়েছে, তাই আজকে মনে হয় না কেউ 10টার আগে ঘুম থেকে উঠবে। সে হেঁটে হেঁটে ছাদের দিকে গেল। সেই দিনের পরে আর ছাদে যাওয়া হয়নি, আর লোকটার সাথে দেখাও হয়নি। না হয়েই ভালো হয়েছে। সেই দিন লোকটা নাকি তাকে কোলে করে ছাদ থেকে নেমেছে। ছি, ভাবতেই কেমন জানি লাগছে। তিথি এসে প্রথমেই পুরো ছাদ একবার চক্কর খেল। বলা তো যায় না কোথা থেকে হঠাৎ করে আবার বেরিয়ে আসে। না, আজকে কেউ নেই। সে স্বস্তির একটা শ্বাস ফেলে ছাদের পেছন সাইডে এসে দাঁড়ালো। এখান থেকে পাখির খাঁচা পুরোটা দেখা যায়। পাখিগুলো তাদের ডানা ঝাপটাঝাপটি করছে। তিথি দেখতে ভালো লাগছে। কফি? তিথি ভয়ঙ্করভাবে চমকে উঠল। তার চমকে ওঠা দেখে শোয়েব হেসে উঠল। হেসে বলল, রিল্যাক্স, আমি। ভয় পাওয়ার কিছু নেই। তিথি বিস্ময়ে কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল। সে বুঝতে পারল না এই লোকটা ছাদে কখন আসলো। শোয়েব তার চেহারা দেখে হয়তো বুঝতে পারল, তাই নিজে থেকেই বলল, আমার দরজা সবসময়ই খোলা থাকে। রুম থেকেই দেখলাম আপনি ছাদের দিকে যাচ্ছেন, তাই ভাবলাম কফি নিয়ে যাই। প্রথম দেখাটা আমাদের ভালো হয়নি, দ্বিতীয়টাই শুধরাতে চাইছিলাম, তবে বুঝতে পারিনি এটাও এমন হবে। তিথি কিছু বলল না, সে নিজেকে স্বাভাবিক করতে ব্যস্ত। সরি। তিথি ভুরু কুঁচকে তাকালো, তাকিয়ে বলল, কেন? এই যে দুবার আমার জন্য ভয় পেলেন। এখানে তো আপনার কোনো ফল্ট নেই। আপনি আপনার মতো ছিলেন। আপনাকে দেখে কেউ ভয় পেলে সেই দায় তার, আপনার না। কিছুটা দায় অবশ্যই আছে। তা আছে। যে হালে আছেন সেই হালে কোনো স্বাভাবিক মানুষ থাকতে পারে না। শোয়েব হাসল, হেসে কফি বাড়িয়ে বলল, আপনার জন্যই এনেছিলাম। ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগবে না। তিথি স্বাভাবিকভাবেই কফি নিল। অল্প করে কফিতে ঠোঁটও ছোঁয়ালো। ঘুম থেকে ওঠার কারণে তার চোখ ফুলে আছে। এলোমেলো চুলে খোঁপা করার জন্য দুই সাইডে চুল বেরিয়ে আছে। তেল চিটচিটে মুখ। শোয়েব সবকিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখল। আপনার এই অবস্থা কেন? শোয়েব হাসল, পালিয়ে আছি তো তাই। আমিও সেই রকমই ভেবেছিলাম,
কী রকম ভেবেছিলেন? তিথি সোজা শোয়েবের চোখের দিকে তাকালো। তার একটা বদ অভ্যাস আছে, সিরিয়াস কোনো কথা অন্যদিকে তাকিয়ে বলতে পারে না। যা বলবে, যাকে বলবে সোজা তার দিকে তাকিয়েই বলবে। তাই তার স্বভাব মতো তাকিয়ে বলতে শুরু করলো। আর খেয়াল করলো লোকটার পুরো মুখ জঙ্গল হয়ে থাকলেও চোখ দুটি খুবই স্বচ্ছ, টলটলে পানির মতো। আপনি ফেমাস একজন মানুষ। আপনাকে প্রথমে চিনতে না পারলেও পরে চিনেছি। আমি প্রচুর গল্পের বই পড়ি, সেখানে আপনারও কিছু বই আছে। আর তাছাড়া আপনার বাবা নামকরা একজন বিজনেসম্যান। তার ছেলে এভাবে অন্যের বাড়িতে পড়ে থাকবে কেন? এর পিছনে একটাই কারণ হতে পারে, লুকিয়ে রাখা। বড়লোক বাপের ছেলেমেয়েরা কোনো অন্যায় করলে তাদের ধরে বেঁধে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়। আপনাকে দেয়নি, তার কারণ যেটা আপনি করেছেন কারণটা সম্ভবত বড়, অনেক বড়। দেশ ছাড়তে গেলে ধরা পড়ার চান্স আছে, তাই আপনাকে দেশেই রেখেছেন। তবে এমন জায়গায় রেখেছেন যেখানে পুলিশ চাইলেই ঝট করে আসতে পারবে না। নামি দামি লোকের বসত বাড়ি, সেখানে আসতে গেলেও অনেক প্রসেসিংয়ের ব্যাপার আছে। আর সেসব করতে করতে আপনাকে অনায়াসে অন্য জায়গায় সরিয়ে নেওয়া যাবে। শোয়েব মুগ্ধ হয়ে তিথির কথা শুনল। মেয়েটা হয়তো জানে না, সে যখন কথা বলে তার ঠোঁটের নিচের তিলের ওঠানামা যে কোনো পুরুষের ঘুম হারাম করে দেওয়ার জন্য যথেষ্ট। শোয়েব নিজের জন্য আনা কফিতে চুমুক দিল, দিয়ে বলল, আপনার ধারণা ঠিক। তিথি চুপচাপ কিছুক্ষণ তাকিয়ে থাকলো, তারপরে বলল, কি করেছেন আপনি? শোয়েব স্বাভাবিকভাবে উত্তর দিল, মার্ডার। তিথি আবারও চমকে উঠল। সে এরকমই কিছু একটা আন্দাজ করেছিল, তবুও তার গলা শুকিয়ে এলো। সে ঢোক গিলে বলল, এই কথা কি এই বাড়ির সবাই জানে? না, কেউ জিজ্ঞেস করেনি, করলে অবশ্যই জানতো। তিথির বড় একটা নিঃশ্বাস ফেলে বলল, জানলেও অবশ্য কিছু আসতে যেত না, আর আসে যায় না বলেই কেউ জিজ্ঞেস করেনি। বড়লোক বাপের ছেলে মেয়েদের বড় বড় অপরাধ ছোট ছোট ভুলের মতো মনে করা হয়। তা হয়। আপনার ভয় করছে না? আমাকে বললেন, আমি তো এই বাড়ির মানুষদের মতো না। শোয়েব উচ্চস্বরে হেসে উঠল, হেসে বলল, আমি সত্য বলতে কখনোই ভয় পাই না, সে যেই হোক। এটা আমার বাবা জানেন, জানেন বলেই তিনি আমাকে এখানে আটকে রেখেছেন। আমি চাইলেও এ বাড়ির বাইরে যেতে পারবো না, যে পর্যন্ত তিনি না চাইবেন। তিনি তার ছেলেকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করছেন, তবে বেশি দিন সম্ভব বলে মনে হয় না। আর রইলেন আপনি, যে নিজে এসেছে কিছুদিনের জন্য, সে কেন অযথা ঝামেলা বাড়াতে চাইবে? আর তাছাড়া আপনি খুবই বুদ্ধিমতী মেয়ে, আর সময়ও তো খুব একটা নেই। তাই আপনি যার জন্য এসেছেন তাই করবেন, এর বাইরে এক সেকেন্ডও সময় ব্যয় করবেন না। আমি সেটা জানি। তিথি বলতে ইচ্ছে করলো, এত সত্যবাদী হয়ে মার্ডারের মতো জঘন্য অপরাধ কেন করলেন? তবে বলল না। সে পাখির খাঁচার দিকে ভুরু কুঁচকে তাকিয়ে চুপচাপ বাকি কফি শেষ করলো, যেন শেষের কথাগুলো সে শুনতেই পায়নি। নিশি এই বাড়িতে এসেছে আজ 2 দিন। তাকে নিয়ে কারো মাথা ব্যথা আছে কিনা সে বুঝতে পারছে না। মা আছে মার মতো, কি নিয়ে সে এত ব্যস্ত সে বুঝতে পারছে না। ইদানিং তার মেজাজও থাকে গরম, কথা বলাই যায় না। বাবা আগের মতোই কোনো হেলদোল নেই। নিধিকে তো চোখের দেখাও দেখা যায় না, বাড়িতে আসে অনেক রাতে। আর নোমান, সে তো ঘর থেকে বেরোয়ই না। কেমন পরিবার তার, কার কাছে যাবে সে? তার মাঝে মাঝে মনে হয় তারা সবাই কোনো এক পাপের শাস্তি পাচ্ছে। তা না হলে সব থাকতেও সবকিছু কেমন ছন্নছাড়া কেন? এই যে সে নিজেই সংসার করার জন্য কি না করলো, তাও তো কিছুই হচ্ছে না। মাকে সে এর আগেও কতবার বলল, সোহেল চেঞ্জ হচ্ছে, তাকে খুব একটা দেখতে পারে না। মা শুনে বলেছে, মেয়েদের এত নরম হলে চলে না, শক্ত হতে হয়। আর তাছাড়া পুরুষ মানুষরা টাকা হলে বাহিরে একটু আর একটু ওরকম করেই। বাইরে যত যাই করুক, ঘরের বউ থাকে একটাই, আর ওই একটা বউয়ের কাছে শেষমেশ ফিরে আসে। শুধু ফিরিয়ে আনার কৌশল জানতে হয়। কৌশল? মায়ের কথা মতো কম তো করল না সে। সত্যিই কি ফিরে এসেছে? সোহেল তাকে সোজাভাবে বলে দিয়েছে তার সাথে আর থাকবে না, সে নাকি অন্য কাউকে ভালোবাসে। ভালোবাসা? কি আশ্চর্যের একটা শব্দ! এতদিন সংসার করে তাকে নাকি ভালোবাসে না, অথচ তাকেও সোহেল পছন্দ করেই বিয়ে করেছিল। নিশি একটা দীর্ঘশ্বাস ফেলল। সে দেখল সে নোমানের দরজার সামনে দাঁড়িয়ে আছে। চিন্তার সাগরে ডুবে হাঁটতে হাঁটতে কখন এখানে এসে দাঁড়িয়েছে বুঝতেই পারেনি। সে দরজায় টোকা দিল। এই ছেলেটা পুরো ঘর টো টো করে ঘুরে বেড়ায়, কিন্তু নিজের ঘরে কাউকে ঢুকতে দেবে না। নোমান দরজা একটু খুলে মাথা বের করে বলল, কি চাই আপা? নিশি বিরক্তি নিয়ে বলল, তোর কাছে কি চাইবো আমি? সর, ভিতরে যেতে দে। যা বলার এখান থেকেই বলো, ভিতরে আসার কি দরকার? তুই সরবি?
নোমান অনিচ্ছা নিয়ে দরজা থেকে সরে দাঁড়ালো। নিশির ভিতরে আসতেই দম বন্ধ হওয়ার জোগাড়। সিগারেটের ধোঁয়ায় পুরো ঘর ভরে আছে, এখানে সেখানে রংতুলি ছড়িয়ে ছিটিয়ে আছে। নিশি আঁচল দিয়ে মুখ চেপে তাড়াতাড়ি জানালা খুলে দিল। খুলে নোমানের দিকে আগুন চোখে তাকিয়ে বলল, কি অবস্থা তোর? এভাবে মানুষ থাকে? নোমান হেসে খাটে বসলো। বসে বলল, যখন একটা সত্যিকারের ঘর পাবো তখন গুছিয়ে রাখবো, সুন্দর করে থাকবো। তো এটা সত্যিকারের ঘর না? না, এটা হচ্ছে দাবার বোর্ড। চলে বলে কৌশলে জিততেই হবে। নিশি তাকিয়ে রইল। সবাই বলে তার ভাইটা খামখেয়ালি, দিন দুনিয়ার কোনো হুঁশ নেই। সত্যিই কি নেই? নিশির চোখ পড়ল দরজার সাইডে। অন্ধকারের জন্য এসে দেখতে পায়নি। সে এগিয়ে গেল। একটা মেয়ে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে, তার মাথায় লম্বা বেনুনি, সামনে বাগান বিলাস ফুল। ছবিটা এত সুন্দর যেন কথা বলছে। নিশির মনটা খারাপ হয়ে গেল। এই মেয়েটা হচ্ছে তিথি। তার সাথে এখনো কথা হয়নি, তবে সেদিনের গেট টুগেদারে মেয়েটাকে অনেক অপমান করা হয়েছে। দাদু এত হইচইয়ের মধ্যে থাকে না। চাচ্চু ছিল উপরে, আর ছোট চাচি সে তো শুধু মজা নেবে, ব্যাপার যারই হোক। আর এই সুযোগটাই মা নিয়েছিল। বাকি যারা আছে কেউই মার উপরে যাবে না, সবাইকে মা হাত করে রেখেছে। অথচ দেখো, তার নিজের ছেলে মেয়ের কোনো খোঁজ খবর নেই। যাকে সে তাড়ানোর জন্য উঠে পড়ে লেগেছে, তাকে পাকাপোক্তভাবে রাখার ব্যবস্থা তার ছেলে করছে। রেহনুমা বিরক্ত নিয়ে নিশির দিকে তাকালো। মেয়েটা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। কে বলবে এটা তার মেয়ে? সে বিরক্ত মাখা কণ্ঠে বলল, থামবে নিশি? এত রিয়াক্ট করার মতো কিছু হয়নি। আমি সোহেলের সাথে কথা বলছি। এত সোজা না রেহনুমার মেয়েকে ছুঁড়ে ফেলা। নিশি নিষ্প্রাণ দৃষ্টিতে তার মায়ের দিকে তাকালো। কেন তার মাকে সে বুঝাতে পারছে না? ফিরে গিয়ে কি হবে? জোর করে কি সংসার হয়? সোহেল আর তার মধ্যে কিছুই আর অবশিষ্ট নেই। কেন এত হাতে পায়ে ধরতে হবে? সে কি এতই ফেলনা? সে আর কিছু বলল না। কী বা হবে বলে সে উঠে ধীরে ধীরে রুম থেকে বেরিয়ে এলো। আর দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বলল, মেয়েদের আত্মসম্মান নিয়ে বাঁচা খুবই কষ্ট। তার সব আছে, তবুও সে বেরিয়ে আসতে পারছে না। আর মেঝো চাচি, সে কিভাবে পেরেছিল? তার তো কেউই ছিল না। নিজের আত্মসম্মান নিয়ে বেঁচে থাকতে অনেক সাহসের প্রয়োজন, অনেক। তখনই দৌড়ে দিশা আসলো। দরজায় টোকা দিয়ে বলল, বড় চাচি আসবো? রেনহুমা বিরক্ত মুখেই বললেন, এসো। কি হয়েছে? এভাবে দৌড়াচ্ছ কেন? ঘরের ভিতরে এভাবে দৌড়াদৌড়ি আমি পছন্দ করি না, তুমি জানো না? দিশার মুখ ভার হলো। সে তো তাদের জন্যই এসেছিল। কি হলো, কথা বলছো না কেন? দিশা মুখ ভার করেই বলল, তিথি আপু হাবিব ভাইকে পাখিগুলোকে ছেড়ে দিতে বলেছে। সে বললেই হবে? কে সে? দিশা আর কিছু বলল না। ধুর, এখানে আসাই তার ভুল হয়েছে। রেনহুমা বিরক্তি নিয়ে উঠে দাঁড়ালো। তার মেজাজ অনেক খারাপ। একদিকে তার ছেলে মেয়ে, কন্যাটাকে সে বাগে আনতে পারছে না, আরেকদিকে মাহবুব। তার কোনো কাজই মাহবুবকে টলাতে পারছে না। তিথির সব ব্যাপারে সে নির্বাক, আর ওই দিকে এই মেয়ে যা খুশি তাই করছে। সে উঠে দাঁড়ালো, দাঁড়িয়ে বলল, চল আমার সাথে। এই মেয়ের আসল জায়গা তার দেখাতেই হবে। দিনকে দিন মাথায় উঠছে। রেনহুমা বাড়ির পিছনে এসে দেখল তিথি খাঁচার ভেতরে দাঁড়িয়ে আছে। তার আশেপাশে পাখিগুলো উড়াউড়ি করছে। তার মেজাজ খারাপ হলো। কোন সাহসে মেয়েটা এটার ভিতরে গেছে? এটা তার মেয়ের, আর তার মেয়ের ছেলের কিংবা সংসারের কোনো কিছুতে তার অনুমতি ছাড়া কেউ কিছু করলে তার সহ্য হয় না। সে দাঁতে দাঁত চেপে বলল, তিথি বাইরে আসো। তিথির কোনো ভাবান্তর হলো না। কিছুই হয়নি এমনভাবে সে শুধু ফিরে তাকালো। রেহনুমার শরীরে আগুন ধরে গেল। অনেক দিন হলো সে রাগে না। চারিদিকের ঝামেলায় সে নিজের কন্ট্রোল হারালো। সে চেঁচিয়ে বলল, বাইরে এসো অসভ্য মেয়ে। এখন এই মুহূর্তে তুমি বাইরে আসবে, আর যদি না আসো তাহলে আজ এই মুহূর্তে তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করব। কি হয়েছে? রেনহুমা চমকে চোখ তুলে তাকালো। দোতলার নিজের রুমের বারান্দায় মাহবুব দাঁড়ানো। সে আজ এই সময় বাসায়? কই, সে তো জানে না। তার কণ্ঠ নামল, তবে সে দমল না। মাহবুবের দিকে তাকিয়ে বলল, দেখেছো মাহবুব, তোমার মেয়ে কত অসভ্য। এতবার করে বলছি, এই মেয়ে কথা কানেই নিচ্ছে না। মাহবুব নির্বিকারভাবে বলল, কি বলেছ তুমি? আমি তো বলিনি। বলেছে তো তোমার মেয়ে এই পাখিগুলো ছেড়ে দিতে। কত বড় স্পর্ধা আমার মেয়ের। রেনহুমা কথা পুরো করতে পারল না। তার আগে মাহবুব বলল, হাবিব। জি স্যার। পাখিগুলো ছেড়ে দাও। বলেই মাহবুব ভিতরে চলে গেল।
রেহনুমা স্তব্ধ। শুধু সে নাকি, বাকি সবাই স্তব্ধ। তিথি শীতল চোখে রেহনুমার দিকে তাকালো, তার মুখে বাঁকা হাসি। রেহনুমা আগুন চোখে তিথিকে কিছুক্ষণ দেখল, তার শরীর আগে কাঁপছে। সে হনহনিয়ে সেখান থেকে চলে এলো। রেহনুমা রাগে দরজায় নখ না করেই সোজা ভেতরে ঢুকলো। রাগে তার চোয়াল শক্ত হয়ে আছে, তার হিতাহিত জ্ঞান নেই। সে খেয়ালও করল না তার পেছনে পেছনে সবাই চলে এসেছে। মাহবুব শান্তভাবে রেহনুমার দিকে তাকালো, তাকিয়ে বলল, ভদ্রতা ভুলে গেছো? কারো রুমে আসার আগে নক করতে হয়। রেহনুমা দাঁত চিবিয়ে বলল, আমি কারো রুমে আসিনি মাহবুব। মাহবুব হাসল, হেসে বলল, তো কার রুমে এসেছ? বন্ধু, প্রেমিক, দেবর, নাকি নিজের বড় একটা অস্ত্র যাকে দিয়ে চালের পর চাল দিচ্ছ? রেহনুমা অবাক হয়ে তাকালো। এ কোন মাহবুবকে দেখছে সে? এত তার সেই চিরচেনা মাহবুব না? সে কেঁদে ফেলে বলল, এতদিন পরে এসে তোমার এই মনে হচ্ছে মাহবুব? কি না করেছি আমি তোমাদের জন্য! নিজের সব বিলিয়ে দিয়েছি, আর আজ এই তাইবার মেয়ের জন্য আমাকে কথা শোনাচ্ছ, যে কিনা তোমাকে ফেলে চলে গেছে? মাহবুব গর্জে উঠল, তিথি আমারও মেয়ে রেহনুমা, আমার, সে আমার আর তাইবার মেয়ে। আর তাইবা আমাকে ফেলে যায়নি, তুমি বাধ্য করেছিলে তাকে। রেহনুমা থমকে গেল। মাহবুব তার সাথে চিৎকার করে কথা বলছে। এ কোন মাহবুবকে দেখছে সে? মাহবুব রেহনুমার দিকে তাকিয়ে বলল, তুমি কারোর জন্যই কিছু করনি, যা করেছো তা হলো নিজের জন্য। প্রথমে বড়লোক বাপের ছেলের সাথে বন্ধুত্ব করেছো, বন্ধুত্বের দাবি নিয়ে এ বাড়িতে এসেছো, থেকেছো, সবার মন জয় করেছো, আরাম আয়েশ টাকা দেখে আমার প্রেমিকা হয়েছো। কিন্তু যখন দেখেছো আমার বউ হয়ে সেই সম্মান সেই ক্ষমতা কখনো পাবে না, তখন আমার বড় ভাইকে ধরেছো। তারা তো আর জানতো না আমার সাথে তোমার কি সম্পর্ক। তারা ভাবতো আমরা শুধু বন্ধু, তাই বড় ছেলের জন্য প্রস্তাব রাখে। আর তুমি সব কিছু এমনভাবে সাজিয়েছ যেন মা বাবার মুখের দিকে তাকিয়ে বিয়েতে রাজি হয়েছ। না করলে তারা খুবই কষ্ট পাবে। আর আমিও ছিলাম বোকা, চোখ বন্ধ করে তোমার সব কথা বিশ্বাস করেছি। তুমি তোমার জীবন, তোমার স্বামী, তোমার সংসার নিয়ে সুখে থেকেছ। কই, তখন আমার কথা তো চিন্তা করনি। চিন্তা তো করতে শুরু করলে তখন থেকে, যখন দেখলে তোমার স্বামী শুধু নামেই এই বাড়ির বড় ছেলে, কাজের ক্ষেত্রে তো এই মাহবুব। তখন তোমার হিসেব আবার এলোমেলো হলো। তুমি আমাকে ভালো করেই জানতে, যতই ভালোবাসি না কেন বড় ভাইয়ের বউকে আমি কখনো অন্য চোখে দেখব না। তাই প্ল্যান অন্যভাবে সাজালে, স্বামী সংসার দেবরদের এমনভাবে আগলে ধরলে তারা তোমাকে ছাড়া যেন কিছুই না বোঝে। হলোও তাই, সব ক্ষমতা তোমার হাতের মুঠোয়। কিন্তু সমস্যা হলো মা যখন আমাকে বিয়ে করাতে চাইলেন, তুমি ভালো করেই জানতে বিয়ে হলেই তোমার এই ক্ষমতা থাকবে না। কারণ যার স্বামীর ক্ষমতা বেশি তার জোরও বেশি। তাই এমন একজনকে দরকার যে তোমার কথায় উঠবে আর বসবে। তাইবা এতিম ছিল, মামার বাড়িতে থাকতো। বাবার বন্ধুর মেয়ে হিসেবে বাবা খোঁজ খবর নিত, তবে কখনো ছেলের বউ করার কথা চিন্তা করেনি। তবে তুমি তাকে ভাবতে বাধ্য করেছ। রকচোটা ঘাড়তেড়া ছেলে তার। এর জন্য এরকম মেয়েই ভালো, মাটি কামড়ে পড়ে থাকবে। একদিকে বাবার ব্রেন ওয়াশ করেছ, আরেকদিকে আমাকে বুঝিয়েছ। তোমাকে ছাড়া আমি তো আর কাউকে ভালোবাসতে পারবো না। তাই এরকম মেয়েই ভালো, সব জেনে শুনেই মুখ বুজে থাকবে। এত আরাম আয়েশ টাকা, এরকম মেয়েদের এর চেয়ে বেশি কি চাই? ব্যাস, আর যাবে কোথায়? তোমার মায়াই থেকে বাঁচতে পারার ক্ষমতা তো আমাদের ছিল না। হয়ে গেল বিয়ে। বিয়ের 1 বছর পর্যন্ত তেমন কোনো সমস্যা হলো না। সরল সোজা মেয়ে তাইবা, কোনো চাওয়া পাওয়া নেই। বড় বোনের মতো মানে তোমায়, যেভাবে নাচাচ্ছ সেভাবেই নাচছে। সমস্যা তো শুরু হলো তো অন্য দিক দিয়ে। আমি তাইবার প্রেমে পড়ে গেলাম, তার সরলতায় মুগ্ধ হয়ে গেলাম। আর কেউ না বুঝলেও তুমি বুঝে গেলে। আর তা তোমার সহ্য হলো না। যে তোমার জন্য পাগল ছিল সে সাধারণ একটা মেয়েকে ভালোবাসে, এটা তুমি মানতে পারলে না। ব্যাস, শুরু হলো নতুন করে চাল। আমিও বোকা, সেই চালে পা দিলাম অনায়াসেই। তাই এবার কনসিভ করলো। তুমি ছলে বলে কৌশলে আমাকে বোঝাতে লাগলে এই বাচ্চা আমার না। আমি 2 মাস কাজের জন্য মালয়েশিয়াতে ছিলাম, সেটারই সুযোগ নিলে। তার নাকি তার মামাতো ভাইয়ের সাথে সম্পর্ক আছে। জানতাম কতটা নিষ্পাপ, কতটা পবিত্র ছিল আমার তায়েবা। তবুও তোমার কথা বিশ্বাস করে ফেললাম। 10টা মাস সে একা একা সাফার করলো। একই ছাদের নিচে থাকি আমি, অথচ তার দিকে ফিরেও তাকাই না। আমার মেয়ে প্রথমবার পৃথিবীর আলো দেখলো, আমি সেখানে নেই। তাইবা মেয়েকে নিয়ে আমার অপেক্ষায় বসে থাকতো, তবুও তো আমি নেই। তবুও তার আফসোস নেই, আক্ষেপ নেই। বুকে তার মেয়েকে জড়িয়ে সে পড়ে রইল ইট পাথরের আমার এই মহলে।
মাহবুবের কণ্ঠ নেমে এলো, তারপর ধীরে ধীরে বলল, তবুও তার প্রতি তোমার একটুও দয়া হলো না? এতটুকুও না? শেষ চালটা বড় কঠিনভাবেই চাললে। বলে না, সহ্যেরও একটা সীমা আছে। সে সব সহ্য করেছে, স্বামীর অবহেলা, স্বামীর ঘৃণা, তার সন্তানের প্রতি অনাদর, কিন্তু বিশ্বাসঘাতকতা সে সহ্য করতে পারেনি। সেই দিন আমি স্টাডি রুমে ছিলাম, তুমি জানতে, তাই এবার কিছুক্ষণ পরে এই দিক দিয়েই যাবে। দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলে আর আমাদের পেছনের সব কথা একে একে বলতে লাগলে। আমি অবাক হয়ে গেলাম। এতদিন পরে তুমি এসব কেন বলছো বুঝতে পারলাম না। তাই এবার যেতেই তুমি স্বাভাবিক হয়ে আমাকে করুণভাবে বললে, হঠাৎ করেই সব মনে পড়ে গেল, আবেগের বশে জড়িয়ে ধরে ফেলেছি, আমি যেন তোমাকে ক্ষমা করে দিই। আমি তখন বুঝতেই পারিনি কি করেছো তুমি। সে সব মেনে আমাকে চেয়েছিল, কিন্তু বড় ভাবির সাথে সম্পর্ক সে মানতে পারেনি। সরল সোজা তাইয়েবার মনে কতখানি ঘৃণা তৈরি করেছিলে জানো তুমি? সেদিন থেকেই তাইয়েবা বদলে গেল, হয়ে গেল একদম চুপ। সেই চুপ হতে হতে হারিয়ে গেল আমার জীবন থেকে, আমি জানতেও পারলাম না। আর হারিয়ে যাওয়ার আগে সে আমাকে কি দিয়ে গেছে জানো রেহনুমা? ডিভোর্স পেপার। নামমাত্র সম্পর্ক রাখতে চায় না সে। আর কি দিয়েছে জানো? প্রমাণ, তার সম্মান আর সন্তানের প্রমাণ, ডিএনএ টেস্ট পেপার। কত কষ্ট হয় জানো যখন নিজের সম্মানের আর সন্তানের পরিচয়ের প্রমাণ দিতে হয়? তুমি জানো রেহনুমা, জানো? রেহনুমা ঢোক গিলল, গিলে মাহবুবের দিকে তাকালো। অনেকদিন পর আজ সেই পুরনো মাহবুবকে দেখল, সেই রাগ, সেই তেজ, যা যেতে যেতে তাইবা নিয়ে গিয়েছিল। মাহবুব বড় একটা শ্বাস ফেলে আবার বলল, দাঁত থাকতে আমি দাঁতের মর্যাদা বুঝিনি, পাগলের মতো খুঁজেছি, একবার পায়ে পড়ে ক্ষমা চাইতে চেয়েছি, আমার মেয়েকে একবার বুকে জড়াতে চেয়েছি, পাইনি, কোথাও পাইনি। সেই খবর কি তুমি রেখেছিলে? রাখনি। তখন তুমি আনন্দে উল্লাসে ব্যস্ত। তুমি কি করেছো, কেন করেছো, কিভাবে করেছো সেটা আমি ধীরে ধীরে বুঝেছি। তবুও আমি তোমাকে কিছুই বলিনি। এক ভালোবাসার অপরাধে তুমি আমার জীবন তছনছ করে দিয়েছো, আমি কিছুই বলিনি। কেন জানো? আমি শেষ হয়ে গেছি। আমি আমার পরিবারকে শেষ করতে চাইনি, কারণ তারা তোমাকে অন্ধের মতো ভালোবাসে। আর যতটুকু দোষ তোমার ছিল তার চেয়ে 1000 গুণ বেশি আমার ছিল। কেন আমি আমার ভালোবাসায় বিশ্বাস রাখতে পারিনি? কেন আমি সরল সোজা নিষ্পাপ মেয়েটার দিকে একবারও তাকাইনি? কেন একবারও তার দিকটা জানতে চাইনি? আমার মেয়ে এসেছে, যে কারণেই হোক এসেছে। সে এসে আমাকে কি দিয়েছে এটা তুমি জানো না রেহনুমা? জানো না। কতদিন আমি শান্তিতে ঘুমাই না। যেদিন এই মেয়েটা এসেছে সেই দিন অনেক দিন পরে আমি শান্তিতে ঘুমিয়েছি। দেখো, এটাও তোমার সহ্য হলো না, আবার চাল চালতে শুরু করলে। আমি বুঝলাম সেই দিন এত কিছু বললে আমি চাইলেই তোমার তৈরি তাসের ঘর তখনই ভেঙে দিতে পারতাম, কিন্তু আমি দেইনি। কেন দেইনি জানো? কারণ আমি জানি এইবার তোমার সামনে সেই সোজা সরল তায়েবা না, তায়েবার মেয়ে দাঁড়ানো। সে ভালো করেই জানে তাকে কখন কি করতে হবে, কিভাবে করতে হবে। আর সে এও জানে মাহবুব যদি তার পরিবারের জন্য চুপ থাকতে পারে, তার মেয়ের জন্য মুখ খুলতেও পারে। এই যে দেখো, সে কিন্তু সেটাই করেছে। সে দাবার গুটি তুমি এতদিন নিজের মতো চালিয়েছ, সেই গুটি দিয়েই সে তোমাকে মাত করেছে। মাহবুব হাত উঁচু করে দরজার দিকে দেখালো। রেহনুমা মাহবুবের হাত বরাবর তাকালো। সে পড়ে যেতে যেতেও দেয়াল ধরে দাঁড়ালো। দরজার সামনে সবাই দাঁড়িয়ে আছে। সে চোখ বন্ধ করে ফেলল, শরীর কাঁপছে তার, মাথাও ঘুরছে। সব শেষ করে ফেলেছে সে, সব শেষ। মাহবুব হাসলো, হেসে বলল, তিথি ভালো করেই জানে কাকে কিভাবে শাস্তি দিতে হয়। তোমাকে সে অনেকভাবেই দিতে পারত, তবে নিজের তৈরি সাম্রাজ্য নিজের হাতে ধ্বংসের মতো বড় শাস্তি আর কি হতে পারে? এই পর্যন্ত তুমি যা করেছো সব করেছো ঠান্ডা মাথায়। তুমি কি কখনো রেগেছো রেহনুমা? না, তুমি চাল চেলেছো, সে তোমাকে চেলেছে। তোমার তৈরি খেলাঘর তোমাকে দিয়েই ভেঙেছে, কারণ সে জানতো সে 1000বার বললেও তার মায়ের সাথে যে অন্যায় হয়েছে তা কেউ বিশ্বাস করবে না। যে কালো পট্টি বছর বছর ধরে তুমি বেঁধেছো তা সহজে খুলবে না, তাই তো সে এসেছে। তা না হলে যে ঘর থেকে তাইবা এক কাপড়ে তার মেয়েকে নিয়ে চলে গিয়েছিল, সেই ঘরে তাইবার মেয়ে কখনো ফিরেও আসতো না। যে খেলা তুমি শুরু করেছিলে সে খেলা তাইবার মেয়ে এসে শেষ করলো।
তুমি তোমার সাম্রাজ্যের দিকে তাকাও তো রেহনুমা, কি দেখতে পাচ্ছ? মাহবুব চুপ হলো, হাঁপিয়ে গেছে সে। বড় একটা নিঃশ্বাস ফেলে রুম থেকে বেরিয়ে আসলো। দম বন্ধ হয়ে আসছে তার। কোথায় গেলে একটু শান্তি পাবে? সবাই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। থাকুক, অপরাধ করেছে সবাই। একজনকে চোখ বন্ধ করে বিশ্বাস করার অপরাধ, আর অপরাধের শাস্তি একদিন না একদিন ভোগ করতেই হয়। শোয়েব তিথির পাশে এসে দাঁড়ালো। মেয়েটা এখনো শূন্য খাঁচার দিকে তাকিয়ে আছে। আজ অবশ্য চোখে মুখে কোনো মুগ্ধতা নেই, কেমন যেন একটা বিষণ্ণতার ছায়া। ভিতরে এত কিছু হলো, সে সেখানে যায়নি। শোয়েবও অবশ্য বেরোয়নি। অন্যের বাড়ির ঝামেলায় তার থাকতে ইচ্ছে করে না। আরেকজনও যায়নি। সে শোয়েবের বারান্দায় দাঁড়িয়ে নির্বিকারভাবে সিগারেট খেয়েছে, যেন বাড়ি ওই প্রান্তের ঝড়ে তার কিছু আসে যায় না। তবে শোয়েব জানে, এই যে নির্বিকার এলেবেলে ছন্নছাড়া দেখতে ছেলেটা, এর ভিতরে সবচেয়ে বেশি ভাঙছে, ঝড়ে ছিন্ন ভিন্ন হচ্ছে। নিজের মায়ের ঘৃণিত রূপ কারই ভালো লাগে, তবে তা কেউ জানবে না, কাউকে সে বুঝতেও দেবে না। শোয়েব মনে মনে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তো তিথি প্রজাপতি কবে উড়াল দিচ্ছেন? তিথি শোয়েবের দিকে তাকালো, তাকিয়ে স্বাভাবিকভাবেই বলল, কাল কাল সকালে। কখনো যদি এসব ঝামেলা থেকে মুক্তি পাই, তবে যাব একবার আপনার কাছে। দেখব ইউএসএ এর আকাশে প্রজাপতিরা কিভাবে উড়াউড়ি করে। যদিও সম্ভাবনা খুবই কম, বাবা সব করতে পারলেও আমাকে দিয়ে মিথ্যে কথা বলাতে পারবেন বলে মনে হয় না। তিথি বিষণ্ণভাবে হাসল, তবে কিছু বলল না। শোয়েব নিজে থেকেই বলল, আমি যাকে খুন করেছি সে ছিল আমার বোনের ধর্ষক আর হত্যাকারী। আপনি বললেন না, বড়লোক বাপের ছেলে মেয়েদের বড় বড় অপরাধ ছোট মনে হয়, তারটাও হয়েছিল। তাই আরেক বড়লোক বাপের ছেলে তার ছোট ভুলের ছোট্ট একটা শাস্তি দিয়েছে। এই শাস্তির জন্য পরিণাম যাই হোক, আমার কোনো আফসোস নেই। তিথি এবারও কিছু বলল না, শুধু নিষ্পলকভাবে তাকিয়ে রইল। কি বলবে সে? এই পৃথিবীতে সব শাস্তিগুলো কি ভালো ভালো কিছু মানুষদের জন্যই? শোয়েব একটা ডায়েরি তার দিকে বাড়িয়ে দিল। তার হাতেই ছিল, সে খেয়াল করেনি। তিথি প্রশ্নবোধকভাবে তার দিকে চাইল। আপনার মা এই বাসায় থেকে তার কিছুই নিয়ে যায়নি, এই ছোট্ট ডায়েরিটাও না। এই ডায়েরিতে শুধু সে তার ভালোবাসা, ভালো লাগার অনুভূতিগুলো লিখেছিল। রেহনুমা আন্টি সব কিছুই আড়াল করেছিলেন, তবে সত্যিই কি পেরেছিলেন? এটা নোমানের কাছে ছিল, অনেক আগে থেকেই ছিল। এই ডায়েরিটা পড়েই সে জেনেছে কিভাবে একটা মানুষকে তার সব কিছু উপেক্ষা করে তীব্রভাবে ভালোবাসা যায়। তিথি হাত বাড়িয়ে ডায়েরিটা নিল। সে তার মায়ের ভালোবাসার দিকটা কখনো জানতে পারেনি। সে শুধু দেখেছে নিষ্প্রাণ একটা মানুষকে, যে তার মেয়েকে নিয়ে বেঁচে থাকার জন্য অবিরাম যুদ্ধ করছে। সে ডায়েরিটা বুকে জড়িয়ে ধরল। তার মা, তার মায়াময় মতাময়ী মা। কি হতো তার জীবনটা এমন না হলে? সে চোখ তুলে নোমানের বারান্দার দিকে তাকালো। সেখানে কেউ নেই, শূন্য বারান্দা। বাবা মার কর্মফল সব ছেলে মেয়েরই ভোগ করতে হয়, সেটা ভালো হোক বা খারাপ হোক। শোয়েব ট্রাউজারের পকেটে হাত রাখল আর বিষণ্ণ মাখা কণ্ঠে বলল, কখনো যদি চলার পথে একজন সঙ্গীর প্রয়োজন অনুভব হয়, তখন এই ছেলেটার কথা একবার হলেও ভাববেন তিথি। সে আপনাকে ভালোবেসেছে, মাহবুব বা তায়েবার মেয়েকে নয়, সাধারণ একটা মেয়েকে, যে কিনা খুব অল্পতেই মুগ্ধ হয়। তিথি দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি কখনো আর ফিরে আসব না, কখনো না, কারোর জন্যও না। শোয়েব মাটির দিকে তাকালো আর প্রায় ফিসফিস করে বলল, আমি জানি, আর এও জানি আপনি না ফিরলেও একজন আপনার কাছে যাবে। সে তার দেশ, পরিবার, এমনকি নিজের পরিচয়ও ছিন্ন করে যাবে, যাকে আপনি চাইলেও ফেরাতে পারবেন না। তিথি দরজায় টোকা দিল। মাহবুব ইজি চেয়ারে শুয়েছিল। সে স্বাভাবিকভাবেই বলল, এসো। তিথি ভিতরে আসলো, তার বাবার দিকে তাকালো। তিথির মনে হলো এই কয়েকদিনে এই মানুষটার বয়স অনেকটাই বেড়ে গেছে। মাহবুব উঠে বসে বলল, দাঁড়িয়ে আছো কেন, বসো। তিথি চুপচাপ তার সামনে বসলো, তবে কিছু বলল না। মাহবুব নিজে থেকেই বলল, কাল তাহলে চলে যাচ্ছ? আপনি জানতেন? হ্যাঁ, যখন বললে ফরিদপুর, তখন একটু খোঁজ খবর করেছিলাম। আর কিছু জানেননি? মাহবুব নিস্তেজভাবে তিথির দিকে তাকালো। তিথির মনে হলো তার সামনে বসে মানুষটার ভেতর ভেঙে চুরে যাচ্ছে, তবুও কি নিশ্চুপ। তিথি এখন বুঝল সেও কেন এমন। তিথি তার মায়ের ছবির দিকে তাকালো আর আপন মনেই বলল, আমরা ভালো ছিলাম, সত্যিই ভালো ছিলাম। বাবার খামতি আমার সিধে সাদা মা কখনো বুঝতে দেয়নি। এই দুনিয়াটা নিষ্ঠুর, তার চেয়েও বড় নিষ্ঠুর উপরে যে আছে। সে বেছে বেছে তার সবচেয়ে প্রিয় বান্দাদেরই বেশি কষ্ট দেন। মার ক্যান্সার
ধরা পড়ল। কি যে অসহনীয় যন্ত্রণা, আমি সহ্য করতে পারতাম না। দৌড়ে নিয়ে যেতাম কাছের এক সরকারি হাসপাতালে। তারাও কি করবে, 2 দিন রেখে ফিরিয়ে দিত। ক্যান্সারের চিকিৎসা করাবো, ভালো হসপিটালে যাব, টাকা কই? আমি দিশা পাই না। ঠিক করলাম আপনার কাছে আসব। আপনার কাছে তো টাকার অভাব নেই। অসহায় একটা মেয়ের মাকে না হয় ভিক্ষা হিসেবেই দিলেন। মা কিভাবে যেন বুঝে গেলেন। আমাকে টেনে পাশে বসিয়ে হাত ধরে কোমল সুরে বললেন, আমি তোর বাবার টাকায় বেঁচে থাকার চেয়ে বিনা চিকিৎসায় মরলেও শান্তি পাবো। তুই আমাকে এই শান্তিটুকু দিবি না মা? তিথি বিষণ্ণভাবে হাসল, হেসে বলল, একটা মানুষ একটা মানুষকে কতটুকু ঘৃণা করলে মৃত্যুর কষ্টকেও সুখ মনে হয়, সেটা কি জানেন? তিথি ঘাড় ঘুরিয়ে মাহবুবের দিকে তাকালো। মাহবুব পাথরের মতো বসে আছে, তার চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। তিথি চোখ ফিরিয়ে নিল, আপন মনে আবার বলল, 3 মাস অসহনীয় কষ্ট ভোগ করে মা মারা গেলেন। মা মারা যাওয়ায় আমি একটুও কাঁদলাম না, কষ্ট পেলাম না। মনে মনে বললাম, যাক, এবার একটু শান্তিতে ঘুমাক। মা মারা যাওয়ার পরে আমি হয়ে গেলাম এতিম। মা ছিল যেমন, আমি হয়ে গেলাম তেমন। ডানে বামে কেউ নেই, কোনো চিন্তাও নেই। তখন মনে হলো, এ যে আমার মা, এত সব থেকেও এই পৃথিবীতে কষ্ট করে গেলেন, অথচ যারা এর জন্য দায়ী তারা সুখের সাগরে ভাসছে। তাদেরও তো একটু শাস্তি পাওয়া দরকার, তাদেরও জানা দরকার কষ্ট কী জিনিস। মার পরিচিত এক স্যার ছিলেন, সে মার ব্যাপারে সবই জানত। মা মারা যাওয়ার পরে সে এগিয়ে আসলেন, থাকতাম মার দূর সম্পর্কের এক ভাইয়ের কাছে, আর লেখাপড়ার খরচ দিতেন সে। তিথি আবার হাসল, অবজ্ঞার হাসি, হেসে বলল, মাহবুব আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব আহমেদ। তার একমাত্র মেয়ে বেঁচে আছে মানুষের দয়ায়, ভাবা যায়? যাক, সেই স্যারই আমার জন্য সাহায্যের চূড়ান্ত করলেন। তার এক পরিচিত প্রফেসর ছিলেন, যে কিনা প্রতি বছর কয়েকজন মেধাবী ছাত্রকে বিদেশে পাঠান, ফুল এইড দিয়ে। ফুল ফ্রি স্টুডেন্টশিপ উইথ এইড, শুধু লাগবে টিকিটের খরচ। সে কিভাবে যেন আমার জন্য সব ম্যানেজ করে ফেললেন। ডেটও পড়ে গেল। তখন আমার মনে হলো চলে যাব, এই শহর, এই দেশ, সব সব ফেলে চলে যাব। হয়তো এখানে ফিরে আসার দ্বিতীয় কোনো কারণ থাকবে না, তাই যাওয়ার আগে হিসেবটা একটু মিটিয়ে যাই। একজন এত এত অপরাধ করে সংসার, স্বামী, সন্তান নিতে শান্তিতে থাকবে, আর আমি এমনিই চলে যাব, তা কি করে হয়? তাই যাওয়ার আগে একটু আগুন লাগিয়ে দিয়ে যাই, অন্তত আফসোস তো থাকবে না। তাই আসলাম, হিসেব মিটমাট করলাম। মাহবুব চোখ মুছে উঠে দাঁড়ালেন। তার অস্থির লাগছে। যখন থেকে তা এবার ব্যাপারে জেনেছে, তখন থেকে কি অসহনীয় যন্ত্রণা, এই যন্ত্রণার শেষ কোথায়? সে জানালার পাশে গিয়ে দাঁড়ালো, ঢোক গিলে বিষণ্ণভাবে বলল, আর আমার শাস্তি, সেটা তো বাকি রয়ে গেল। তাই এবার সবচেয়ে বড় অপরাধী তো আমি। তিথি হাসল, হেসে উঠে দাঁড়ালো, দাঁড়িয়ে বলল, নিজের মেয়ে নিজের বাবাকে বাবা বলে না, এমনকি স্বীকারও করে না। মৃত্যুর সময় তার লাশও দেখতে আসবে না। এর চেয়ে বড় শাস্তি কি হতে পারে মিস্টার মাহবুব? মাহবুব চমকে পেছন ফিরে তাকালো। তিথি তাকে বাবা বলে স্বীকার করে না, সে জানে, তবুও তার মুখে নিজের নাম ছুরির মতো যেন বুকে আঘাত করল। সে করুণ চোখে তার মেয়ের দিকে তাকালো। কি শান্ত আর মায়াবী একটা মুখ। এই মায়াবী মুখের মেয়েটাই কখনো খুব নরম, আবার কখনো ইস্পাতের মতো কঠিন। তার খুব ইচ্ছে হলো মেয়েটার মাথায় একটু স্নেহের হাত রাখতে, আর বলতে, ক্ষমা করতে হবে না, যা মন চাই শাস্তি দে, তবুও বাবার চোখের সামনে থাক। তবে সাহস হলো না। কত হতভাগা বাবা সে। হ্যাঁ, এটাই তার শাস্তি। তাই এবার দেওয়া নীরব শাস্তি। এই শাস্তি তাকে ভোগ করতে হবে মৃত্যুর আগ পর্যন্ত। তিথি আর দাঁড়ালো না, সে বেরিয়ে এলো। তার সব হিসেব শেষ। তিথি বের হলো খুব ভোরে, ঠিকমতো আলোও ফোটেনি। তাকে শুধু বিদায় জানালো বৃদ্ধ মরিয়ম বানু। সে তিথিকে জড়িয়ে ধরে কাঁদল, আর কাঁপা কাঁপা কণ্ঠে শুধু বলল, ক্ষমা করিস দাদু ভাই, পারলে আমাদের ক্ষমা করিস। তিথির মধ্যে কোনো ভাবান্তর হলো না। সে স্বাভাবিকভাবেই রওনা দিল। সে যখন রওনা দিল তখন আকাশ থেকে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। তার মার কাছে শুনেছে, সেও এই বাসায় থেকে যখন বের হয়েছিল তখনও নাকি বৃষ্টি ছিল। গুড়ি গুড়ি বৃষ্টি না, তার মা বলতো ইলশে গুড়ি। তাকে বুকে চেপে এই রকমই ইলশে গুড়ি মাথায় নিয়ে তার মা চলেছিল এক অনিশ্চয়তার পথে। আজ সেও যাচ্ছে। সে জানে না সামনে কি আছে, তবে এটা জানে, সে তা এবার মেয়ে।
আর সব সংকটের মোকাবেলা সে করতে জানে। গাড়ি চলতে চলতেই তিথি নিজের অজান্তেই একবার পেছনে ফিরে তাকালো। ভোরের আধো আলো আধো অন্ধকারে গোলাপি বাগান বিলাসের নিচে কেউ একজন এসে দাঁড়িয়েছে। সে মুখ দেখতে পারল না, তবে তার হাতে থাকা অন্ধকারে জ্বলজ্বল করা সিগারেটটা ঠিকই দেখতে পেল। আর যতক্ষণ দেখা যায় সে তাকিয়েই রইল। এক ঝুম বৃষ্টির রাতে তায়েবা শুনল তার বিয়ে। সে হতভাগ হয়ে কিছুক্ষণ বসে রইল। থাকবেই না কেন? যার সাথে তার বিয়ে তাকে সে চেনে না, সামনাসামনি কখনো দেখা বা কথা হওয়ার মতো চেনা জানা না, এমনিই চেনে। ওই যে দূর আকাশের চাঁদকে যেমন সবাই চেনে, কিছুটা তেমনই। তার নাম মাহবুব, মাহবুব আহমেদ, বাবার বন্ধুর ছোট ছেলে। এক লঞ্চ ডুবিতে আমার বাবা মা সহ পুরো পরিবার মারা যায়। তখন আমি গ্রীষ্মের ছুটিতে মামা বাড়িতে হাসছি খেলছি, পাখির মতো ডানা মেলে আকাশে উড়ছি। সেই গ্রীষ্মের ছুটি আমার সারা জীবনের কারাবন্দিতে পরিণত হলো। এই কারাবন্দি জীবনে শুধু আমি চাতক পাখির মতো আকাশের দিকে তাকিয়ে থাকতাম। যদি হারিয়ে যাওয়া মানুষদের একটু অনুভব করা যায়। সেই বিষাদ মাখা কারাবন্দি জীবনে মাঝে মাঝে দেখা করতে আসতো বাবার এক ছেলেবেলার বন্ধু। তিনি আসতেন বিশাল এক দামি গাড়িতে, সাথে থাকতো দুনিয়ার জিনিস। অবশ্য এই দুনিয়ার জিনিস থেকে সে পেত নামমাত্র। বাবার বন্ধু চলে যাওয়ার সাথে সাথেই মামি সেগুলো যত্ন করে তুলে নিতেন। সেই নেওয়া আমার কাছে ঘুরে আর কখনো ফিরে আসতে দেখিনি। অবশ্য মামির দোষ দিয়েই বা লাভ কি? মামার সামান্য বেতনের সামান্য চাকরিতে এতগুলো মানুষের পেট ভরানো তো সামান্য কথা না। সেই বাবার বন্ধুই আমার কাছে তার জীবনের বিভিন্ন গল্প করতেন, কখনো শৈশবের, কখনো যৌবনের, কখনো আবার তার বাড়ির একটা মানুষের। তখন আমার জীবনের রং বলতে অবশিষ্ট কিছুই নেই। বাবা মায়ের গচ্ছিত কিছু সম্পদ ছিল, সেগুলোই মামা আমার জন্য যত্ন করে গুছিয়ে রেখেছিলেন। সেখান থেকেই কোনোরকম লেখাপড়াটা এগিয়ে নেওয়া হচ্ছিল। সেই কোনোরকম জীবনে বাবার এই বন্ধুর রঙে ভরা জীবন, জীবনের সাথে সম্পৃক্ত প্রত্যেকটা মানুষের গল্পই আমি শুনতাম খুব আগ্রহ নিয়ে। সেই আগ্রহের মাঝেই থাকতো সেই একজন। আমি সেই একজনকে কখনো আলাদাভাবে কল্পনা করিনি, ভাবিনি। অবশ্য ভাবার মতো সাহস বা অবস্থা আমার কখনো ছিল না। সেই কল্পনার বাহিরের লোকটার সাথে নাকি আমার বিয়ে। এই বিয়েতে আমি খুশির চেয়ে ভয়ে সংকুচিতই হয়ে গেলাম বেশি। আমি তো সাধারণ দেখতে সাধারণ মেয়ে, আর সে বিশাল অট্টালিকার এক রাজপুত্র। তার সাথে কি আমার যাই? এই যাওয়া না যাওয়ার ভয় সংকোচের মাঝেই টুপ করে এই রাজপুত্রের সাথেই আমার বিয়ে হয়ে গেল। বাবা মা ছাড়া এতিম সন্তান। তার ভয় সংকোচ কোনো বিষয় নাকি? 7 জনমের এমন ভাগ্য যে এখানে অন্য কোনো বিষয় বড়ই তুচ্ছ। আর এই ভাগ্যের গুণেই আমি প্রথমবার সেই অট্টালিকার রাজপুত্রকে দেখলাম। একেবারে কবুল বলার পরে সবাই আমাকে ধরাধরি করে রাজপুত্রের ঠিক পাশে নিয়ে বসালো। আমি ভয়ে লজ্জায় এতটুকু হয়ে গেলাম। সেই এতটুকু হওয়ার মাঝেই আর চোখে এক পলক তাকালাম। গল্প উপন্যাস সিনেমায় যেমন রাজকুমার থাকে, আমার কাছে তখন ঠিক তেমন মনে হলো। এই রাজকুমারের গায়ে জরি সুতার কাপড় নেই, ঢাল নেই, তলোয়ার নেই, মাথায় মুকুট নেই। সে এসেছে শুধু শুভ্র সাদা রঙের পাঞ্জাবি পরে, হাতে দামি ঘড়ি, গা থেকে নাম না জানা কোনো ফুলের সৌরভ। এই সাধারণ পোশাকের অতি সুদর্শন মানুষটাকে দেখে আমার সেই মুহূর্তে ঘোর লেগে গেল। যেন তেন ঘোরনা, এ যে সেই চিরচেনা জীবন নাশের ঘোর। সেই ঘোর থেকেই সেই মুহূর্তে, ঠিক সেই মুহূর্তে ঝলক পুলক এক দেখায় আমার বিয়ে যেমন টুপ করে হলো, তেমনি টুপ করেই প্রেমে পড়ে গেলাম। ইস, কেউ বুঝি এভাবেও প্রেমে পড়ে, তাও আবার নিজের সদ্য বিয়ে হওয়া বরের উপর। আমি সাধারণ দেখতে সাধারণ মেয়ে, তাই প্রেমেও পড়লাম খুব সাধারণভাবে। সেই প্রেমে পড়াও যদি শেষ হতো তাহলে তো ভালোই হতো। রেলগাড়ির মতো চলতেই থাকলো চলতেই থাকলো। যখন রাজপুত্র নেয়ে ঘেমে একাকার ক্লান্ত হয়ে অফিস থেকে বাসায় ফেরে, আমি প্রেমে পড়ি। এক মনে বসে বসে যখন ল্যাপটপে ব্যস্তভাবে আঙুল চালাই, তখনও প্রেমে পড়ি। বারান্দায় বসে যখন আনমনে কফির কাপে ঠোঁট ছোঁয়াই, তখনও প্রেমে পড়ি। কোনো কিছু দরকারে যখন ভারী গলায় ডাকে, আবার যখন বিরক্ত হলে তার সেই ভারী গলায় ধমকে ওঠে, তখনও টুপ করে প্রেমে পড়ি। আমার এই প্রেমের পড়া রেলগাড়ি চলতেই থাকলো চলতেই থাকলো।
এই যে মানুষটা পাশে ঘুমিয়ে আছে, আমি বসে বসে ডায়েরি লিখছি, এর মাঝেও আমি একবার টুপ করে প্রেমে পড়লাম। এই মানুষটা তো প্রেমে পড়ে না, অবশ্য প্রেমে পড়ার মতো তার মধ্যে কিছুই নেই। সে যে সাধারণ, খুবই সাধারণ, ওই যে রাস্তার নাম না জানা অচেনা ফুলের মতন। তাকে দেখে হঠাৎ একদিন মুগ্ধ হওয়া যায়, তবে মালা গেঁথে খোঁপায় তোলা যায় না, প্রেয়সী রাগ ভাঙানো যায় না, কাউকে মনের সব আবেগ ঢেলে উপহার দেওয়া যায় না। তাই আমি নিজেই বারবার প্রেমে পড়ি। আমার এই প্রেমেতেই সুখ, আর এই সুখকেই আমি ছোট ছোট ঝিনুকের মতো কুড়িয়ে নেই, নিয়ে সাদা ডায়েরির রোল টানা দাগের মাঝে যত্ন করে গুছিয়ে রাখি। আমার এই রাখাতেই সুখ। আর এই সুখের চাবি এই যে অতি সুদর্শন মানুষটা, তার কাছে আমার কিছু চাওয়ার নেই, প্রেম চাওয়ার নেই, ভালোবাসা চাওয়ার নেই, নেই যত্ন, নেই আবদার, নেই অধিকার। কপাল গুণে যে এই মানুষটাকে পেয়েছে, তার কাছে কি কিছু চাওয়া যায়? আমার এই না চাওয়াতেই সুখ, জনম জনমের সুখ। হেই তিথি! তিথি চমকে উঠল, চমকেই ফিরে তাকালো। কায়লি হেসে ফেলল, হেসে এগিয়ে এসে তিথির পাশে ধপ করে বসে পড়ল, বলল, ভয় পেয়েছো? তিথিও হেসে ফেলল। সে ভয় পায়নি, তবে চমকে উঠেছে। সে বসেছিল পার্কের একটা নিরিবিলি সাইডে। ছুটির দিনে প্রায়ই এখানে আসে। এখান থেকে তার বাড়িটা খুব একটা দূরে না। গাছপালার শান্ত মনোরম পরিবেশ নিয়ে এত সুন্দর একটা জায়গা তার খুব ভালো লাগে। তাই সময় পেলেই চলে আসে। এক ভালোবাসায় তার মায়ের সুখ শান্তি বিস্ময় মুগ্ধতা সব শেষ হয়ে গিয়েছিল। আর তার জীবনে ভালোবাসা ছাড়া দিন দিন সব বেড়েই চলেছে। তার সব কিছু ভালো লাগে, এই যে এই ব্যস্ত ভার্জিনিয়া শহর, তার বুকে সমুদ্র, ওই স্বচ্ছ আকাশ, বৃষ্টিতে ঝরে পড়া রঙিন ম্যাপেল পাতা, শীতের তুষারপাত, সব প্রতি বছর দেখে, তবুও তার মুগ্ধতা শেষ হয় না। শেষ হয় না বলেই হয়তো সে বেঁচে আছে, ভালোভাবেই আছে। সেও হেসে বলল, তুমি এখানে? একটা মজার ব্যাপার হয়েছে জানো। তিথি মৃদু হাসল। কায়লির সাথে তার পরিচয় ইউনিভার্সিটিতে পড়ার সময়। উচ্ছল হাস্যোজ্জ্বল মেয়ে, সব কিছুতেই তার মজা। তাই এই নতুন মজা নিয়ে তিথির তেমন মাথা ব্যথা হলো না। তবে এই মেয়েটাকে সে খুবই পছন্দ করে। তার মতো বোরিং মেয়ের সাথে কিভাবে যেন বন্ধুত্ব হয়ে গেল। সেই যে গেল, এখনো এই বন্ধুত্ব বিদ্যমান। সে এখন একটা ভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে আছে। এই চাকরিটার জন্য তাকে অনেক কষ্টের ভেতর দিয়ে যেতে হয়েছে। পড়তে এসে চাইলেই তো আর চাকরি বাকরি পাওয়া যায় না। তবে এই মেয়েটা নিঃস্বার্থভাবে তার পাশে থেকেছে। তিথি হেসেই ডায়েরিটা বন্ধ করে ব্যাগে রাখল। এই ডায়েরিটা পড়া হয়েছে তার হাজারবার। গত 10 বছরে এই ডায়েরিটার প্রতিটা পৃষ্ঠা সে ঘুরে ফিরে কতবার যে পড়েছে তার হিসেব নেই। তবুও বারবার পড়ে। পড়তে তার ভালো লাগে। তার মায়ের এই স্বচ্ছ কমল রূপটা সে দেখেনি বলেই যখন পড়ে তখন মনে হয় সে ডায়েরি না, বরং সামনে বসে তার মায়ের কথাগুলো শুনছে, অনুভূতিগুলো অনুভব করছে। তাই বারবার পড়ে হারিয়ে যায়। ইস, কাউকে বুঝি এতটাই ভালোবাসা যায়, অথচ ভালোবাসার মানুষটাই ছিল ভুল। আর এই ভুল মানুষটাকে যদি একটু কম ভালোবাসতো, তাহলে হয়তো ঘৃণার পাল্লাটার ওজন আরেকটু কম হতো। কম হলেই একটু ভালো থাকতো। তাই হয়তো মানুষ বলে, নিজের সুখের চাবি অন্যের বুক পকেটে রাখতে নেই, কেননা যে কোনো সময়ই তা ছুঁড়ে ফেলতে পারে। সে ডায়েরিটা রেখেই বলল, আবার বলো না তোমার নতুন বয়ফ্রেন্ডের সাথেও ব্রেকআপ হয়েছে। আরে না, এবার মনে হয় ও না হবে। আই থিঙ্ক আই অ্যাম ইন লাভ উইথ হিম। রিয়েলি? ইয়া। কংগ্রাচুলেশনস, আই অ্যাম সো হ্যাপি ফর ইউ। আমার কথা বাদ, এখন মজার কথাটা শোনো। আচ্ছা বলো। তুমি তো জানো আমাদের কোম্পানি থেকে প্রতি বছরই একটা আর্ট এক্সিবিশনের আয়োজন করা হয়। সেখানে বিভিন্ন দেশের জনপ্রিয় আর্টিস্টের আর্ট রাখা হয়। তো সেখানে একটা ছবি দেখে আমি জাস্ট স্টপ। কেন? কেন সেটা আমি তোমাকে মুখে বলবো না, আমি তোমাকে দেখাতে চাই। অবশ্য যদি ছবি তোলার নিয়ম থাকতো আমি নিয়ে আসতাম। এরকম নিয়ম নেই, তাই কাল তুমি আমার সাথে যাচ্ছ। তিথি কিছু বলল না। এরকম অনেক জায়গায়ই কায়লি তাকে ধরে বেঁধে নিয়ে যায়, তাই তেমন মাথা ঘামালো না। তবে এবার কায়লির কথা ঠিক। যখন সে নিজেও ছবিটার সামনে দাঁড়ালো, পুরো স্তব্ধ হয়ে গেল। এক পলকে অনেকক্ষণ তাকিয়ে রইল। কিছু কিছু সময় মানুষ পেছনে তো ফেলে আসে, তবে মুছে ফেলতে পারে না। কেন জানি সেই একটা আবছায়া সকাল তিথিও পারেনি। কোথাও ছোট একটা অস্পষ্ট দাগের মতো আঁকা আছে, বড় অবহেলায়।
তিথি সেই স্তব্ধতায় মুড়িয়েই ছবিটার একটু কাছাকাছি এগুলো। মাথায় লম্বা বেনুনি নিয়ে একটা মেয়ে সিএনজি থেকে উঁকি দিয়ে আছে। সামনে তার বিশাল গোলাপি বাগান বিলাস গাছ, তার চোখে মুখে মুগ্ধতা। ছবিটা করা হয়েছে খুব নিখুঁতভাবে। গুড়ি গুড়ি বৃষ্টি, মেয়েটার চোখ, মুখ, এমনকি ঠোঁটের নিচে ছোট্ট তিল, সবকিছু এতটাই স্পষ্ট, দেখলে মনে হয় কোনো বাস্তব দৃশ্য। এখনই মেয়েটা ফিরে এদিকে তাকাবে। তিথি সেভাবে অনেকক্ষণ দাঁড়িয়ে রইল। অনেক অনেক দিন পর তার চোখের সামনে একটা মানুষের টুকরো টুকরো কিছু স্মৃতি চোখের সামনে ভাসতে লাগলো। কায়লি তার পাশে দাঁড়িয়ে বলল, আমার যদি ভুল না হয় এটা তুমি। তিথি এবারও হালকা হাসলো কায়লিও। হেসে বলল, তুমি যদি চাও আমি এই আর্টিস্টের সাথে তোমার দেখা করাতে পারি। না, আমি চাই না। কায়লি অবাক হয়ে বলল, কেন? এমনিই। একটা মানুষ তোমাকে এত গভীরভাবে ধারণ করেছে, তার সাথে তুমি দেখা করতে চাও না? একদম না। কিন্তু কেন? এমনিই। তুমি এমন কেন তিথি? তোমার জায়গায় আমি থাকলে এখন কি করতাম জানো? তিথি আগের মতোই মৃদু হাসল। কায়লি বিরক্ত মাখা কণ্ঠে বলল, তুমি কসম খেয়েছ ভার্জিন হয়ে পৃথিবীতে এসেছো, ভার্জিন হয়ে পৃথিবী থেকে বিদায় নেবে? তিথি আর কিছু বলল না। তার ঠোঁটে আগের মতোই হাসি। কায়লি ঠোঁট ফোলালো। সে তিথিকে চেনে। কিছু বলার ইচ্ছে না হলে মিষ্টি করে হাসে। অবশ্য সেই হাসিও মাপা। শুধু হাসির ক্ষেত্রে না, এই মেয়ে সব কিছুই করবে মেপে মেপে। এত হিসেব নিকেশ করে জীবন চলে? জীবন হতে হবে উদ্যম, বিহঙ্গ, প্রাণোচ্ছল। অথচ এই মেয়েটা জীবন কাটিয়ে দিচ্ছে কেমন হেলাফেলা করে। কোনো শখ নেই, আহ্লাদ নেই। এই যে তার এক বন্ধু, এই সাধারণ দেখতে অসাধারণ মেয়েটার জন্য কত পাগল, নিজের ধর্ম পর্যন্ত চেঞ্জ করতে চেয়েছে। তবে এই মেয়ে নির্লিপ্ত। বিয়ে, সংসার, বয়ফ্রেন্ড কোনো কিছুতেই তার আগ্রহ নেই। আগে অবাক হতো, এখন দেখতে দেখতে সয়ে গেছে। তবে যেমনই থাক, ব্যস্ততার শহরে মুখোশধারী মানুষের মাঝে এই মায়াভরা মেয়েটাকে সে পছন্দ করে, খুব খুব পছন্দ করে। টেবিলের উপরে দেখলো আধা খাওয়া আপেল, কলার খোসা। নিচে দেখলো একটা গ্লাসও ভেঙে পড়ে আছে। সে সাথে সাথেই নিজেকে সামলে নিল। বড়লোক বাবা মায়ের আদরের দুলালের কাছে এর চেয়ে আর কি আশা করা যায়? জীবনে এক গ্লাস পানি ঢেলে খেয়েছে। তিথি বড় একটা শ্বাস ফেলে ধীরে ধীরে উপরে এলো। সে তার রুমের দরজা খুলে আর অবাক হলো না। একদিনেই তার অবাক হওয়ার ক্ষমতা শেষ। এই ধেমরা মার্কা ছেলে, অবশ্য এখন ছেলে বলাও ঠিক হবে না, লোক। এই ধেমরা মার্কা লোক হাত পা ছড়িয়ে ঘুমাচ্ছে। জুতোটাও খুলেনি। কার্পেট, চাদর সব শেষ। তার ইচ্ছে করলো এক বালতি ঠান্ডা পানি এনে এর মুখে ছুঁড়ে মারতে। অবশ্য লস তারই হবে। তাই তা বাদ দিয়ে সে নিঃশব্দে নিজের ব্যাগ, ল্যাপটপ রাখলো। চেঞ্জ করার জন্য কাপড় নিয়ে বের হবে, তখনই নমান উঠে চোখ মুখ কুঁচকে স্বাভাবিকভাবে বলল, খিদে পেয়েছে আমার। তিথি ফিরে তাকালো। কিছু সময় নিশ্চুপ রইল। তারপর নমানের মতোই বলল, হোটেলে চলে গেলেই পারতেন। ওখানে নিশ্চয়ই আপনার জন্য সব ব্যবস্থা করা হয়েছে। নোমান উত্তর দিল না। সেভাবেই কিছুক্ষণ বসে রইল। দৃষ্টি অবশ্য এখন তিথির দিকে নেই, সাদা শুভ্র পর্দার জড়ানো জানালার দিকে থাকলেও সে বাহিরের কিছুই দেখছে না। তার চোখের সামনে উড়ে বেড়াচ্ছে একটা প্রজাপতি, যার গায়ে অফ হোয়াইট রঙের শাড়ি, মাথায় গুছিয়ে খোপা করা। এই 10 বছরে কত কিছু বদলে গেছে, অথচ এই সাদামাটা প্রজাপতির মায়া এতটুকু বদলায়নি। নোমানের দৃষ্টি জানালার দিকে থাকলেও তিথির দৃষ্টি নোমানের দিকেই। তার কি করা উচিত সে বুঝতে পারছে না। সে বেরিয়ে যাওয়ার জন্য আবার এগুতেই আগের মতোই বলল, ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার দিচ্ছি। আর প্লিজ বাথরুম নোংরা করবেন না, এখানে আপনার মায়ের 3-4 জন কাজের লোক নেই। নোমান হাসলো, হেসে সিগারেট ধরালো। তিথি নিচে যেতে যেতে একবার পেছনে ফিরে তাকালো। নোমানের দৃষ্টি এখন তার দিকেই। সাথে সাথেই তিথির কোথাও যেন একটু ধাক্কা লাগলো। চোখের সামনে 10 বছর আগের সেই ভোরের দৃশ্যটা ভেসে উঠল। সেই দিন অন্ধকারে মুখটা না দেখলেও যেন আজ দেখল। ভাগ্যিস সেই দিন দেখেনি, তা না হলে হয়তো তার অবস্থা তার মায়ের মতোই হতো। নিশির সকালটা শুরু হয় খুব ব্যস্তভাবে। এত বড় বাড়ি, বড় একটা সংসার, যতই কাজের লোক থাক, এমনি এমনি তো আর চলে না। তার মধ্যে বিজনেসগুলোও তাকে দেখতে হচ্ছে। এত কিছু এক হাতে চাচ্চু একা সামলেছে কিভাবে কে জানে। সে হিমশিম খায়, তবুও কোনোরকম টিকিয়ে রাখছে। অবশ্য আগের মতো কিছুই নেই, শুধু বলতে গেলে বেঁচে থাকার তাগিদে বাঁচিয়ে রাখছে। নিশি একবারে রেডি হয়ে বেরিয়ে দাদুর রুমে উঁকি দিল। বয়স হয়েছে, হাঁটতে পারে না। তার মধ্যে শেষ বয়সে এসে সংসারের ভাঙন। এই ভাঙনের চেয়ে নিজেই ভেঙে গেছে বেশি। সেই ভেঙে যাওয়া সংসারের টুকরো টুকরো স্মৃতিগুলো আগলে যেন শুধু দিন গোনা। যেমন গুণে সময় ছোট ছোট বাচ্চারা ছুটির ঘন্টার অপেক্ষায়। কে নিশি?
নিশি হাসলো। এই বাড়িতে প্রত্যেক রুমে উঁকি দিয়ে নিয়ম মতো খোঁজখবর নেওয়ার একজনই আছে, নিশি। আর সবাই সুতো ছেঁড়া ঘড়ির মতো এক একজন এক এক দিকে চলে গেছে। বাবা আছে বাবার মতো। আগেও যেমন খুব একটা কোনো কিছুতে আগ্রহ ছিল না, এখন আরও নেই। তবে আগে মায়ের ভয়ে টাইম টু টাইম বাসায় আসা থেকে টুকটাক করতো, এখন তাও নেই। ইচ্ছে হলে আসে, না হলে নেই। আর যদি আসেও যেন আসার জন্যই আসা। নিধি বিয়ে করেছে নিজের ইচ্ছায়, নিজের পছন্দে। বাধা দেওয়ার তো কেউ নেই। তার ভার্সিটির এক বড় ভাই, মধ্যবিত্ত ফ্যামিলি। বলতে গেলে বর্তমানে ভালো আছে। এই ভালো অবশ্য কতদিন থাকে এটাই দেখার বিষয়। প্রাচুর্যের মাঝে বেড়ে ওঠা মেয়ের কাছে টেনে টুনে সংসার প্রথম প্রথম ভালো লাগলেও একসময় গলার কাটা মনে হয়। সেই কাটা হজম করতে পারলে ভালো, না পারলে ভেসে যেতে হয়। ছোট চাচা চাচি আলাদা হয়ে গেছেন। চাচা তার অংশ নিজে বুঝে নিয়েছেন। এখন তারা নিজেদের নিয়ে ব্যস্ত। দিশা নিশা মাঝে মাঝে আসে, তাও আবার নামমাত্র। এই বাসায় তারা ছিল সোনার খাঁচায় বন্দি পাখির মতো। এখন তারা মুক্ত। মুক্ত পাখিরা কখনো বন্দি খাঁচার দিকে ফিরে তাকায় না, সেটা সোনার হোক বা রূপার। অবশ্য এর পুরো ক্রেডিট তিথির। সে না আসলে মায়ের দেবররা কখনো ভাবির আঁচল ছাড়ার কথা চিন্তাও করতে পারত না। নিশি দাদুর রুম থেকে বেরিয়ে গেল তার মায়ের রুমে। আজকে ফিরতে ফিরতে রাত হয়ে যাবে, তাই সবকিছু গুছিয়ে যাওয়া। হালিমা খালা অবশ্য আছে বলেই নিশি বাহিরে নিশ্চিন্তে যেতে পারে, সব কাজ নিশ্চিন্তে করতে পারে। মাঝে মাঝে আপনের চেয়ে পর বেশি ভরসার যোগ্য হয়। হালিমা খালা তার জন্য ঠিক যেন তেমনই। রেহনুমার রুমে আসতেই একটা ঝাঁঝালো দুর্গন্ধ নিশির নাকে লাগলো। লাগতেই কাজের লোককে ডাকলো। এরা করে কি? সকালে নিশ্চয় বেড পরিষ্কার করেনি। সে এগিয়ে পর্দা জানালা সব খুলে দিল, দিয়ে নিজেই দাঁড়িয়ে সব করালো। করে বিষাদ মাখা দৃষ্টিতে মায়ের মুখের দিকে তাকালো। যেমনই থাক, তাদের মা তো। যেই রূপ গুণ ক্ষমতার অহংকারে মাটিতে পা পড়ত না, তার ছিটেফোঁটাও এখন আর নেই। আছে শুকিয়ে অসাড় হওয়া শরীর, বাঁকা মুখ। সেই বাঁকা মুখে অনবরত লালা গড়িয়ে পড়ে। চোখ দুটো অবশ্য স্বচ্ছ পানির নিচে চিকচিক বালুর মতো জ্বলজ্বল করে। সেই জ্বলজ্বল করা চোখে কত যে শব্দ নিশি বুঝতে পারে না। সে এগিয়ে টিস্যু নিয়ে মুখ মুছল। তিথি চলে যাওয়া পরে বিনা বাক্যে চাচ্চুও চলে গেল। তার চাচ্চু চলে যাওয়াতে শুরু হলো এই বাড়িতে আসল ঝড়। তাদের পুরো বিজনেস হেলে পড়ল। শুধু কি বিজনেস, বাড়িও তখন টালমাটাল অবস্থা। যেই দাদু সারা জীবন বড় বউ করে গেলেন, সেই দাদুই কড়া করে বাবাকে বললেন, এটা তার স্বামীর বাড়ি, তার সংসার। আর এই বাড়ি, এই সংসার যার জন্য ভেঙেছে, তার জন্য তার মেজ ছেলের জীবন তছনছ হয়েছে, বাড়ি থেকে বেরিয়ে গেছে। তাকে সে থাকতে দেবে না। আজ এক্ষুনি এই বাড়ি থেকে বেরোতে হবে। এখন তুমি যদি তোমার বউয়ের সাথে চলে যেতে চাও, যেতে পারো। তবে আমার নাতি নাতনিদের জন্য এই বাড়ির দরজা সবসময় খোলা। মা তখন স্তব্ধ হয়ে বসে রইলেন। বাবা কি করবে বুঝতে পারলেন না। কখনো তো আলাদাভাবে তেমন কিছু করেইনি। সব দায়িত্ব ছিল চাচ্চুর উপরে। তাছাড়া এমন একটা বয়সে এসে নিজের স্ত্রী সম্পর্কে এসব শুনবে ভাবতেও পারেনি। তার মানে এতদিনে যে সংসার, যে ভালোবাসা, যে মায়া দেখে এসেছে, সব ছিল শুধু অভিনয়। যাকে নিজের অর্ধাঙ্গ মনে করে এসেছে, তার মনে সে ছিলই না। সব জুড়ে ছিল তারই ছোট ভাই। সেই প্রথম থেকে সে খেয়াল করেনি কেন? তার মন, শরীর, বিশ্বাস সব যেন সেই দিনই ভেঙে চুরমার হলো। এই দিশেহীন ঝামেলার মধ্যে মা একগাদা ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করলেন। কেউ কোনো রিয়াক্ট দেখালো না। ছোট চাচি শুধু মুখ বাঁকিয়ে বললেন, আবার নতুন নাটক শুরু। যে যার মতো রইল। শুধু আমি আর নিধি মাকে নিয়ে হসপিটালে দৌড়ে গেলাম। জ্ঞান ফেরতেই মা আমাদের হাত ধরে হাউমাউ করে কাঁদলেন। সব কিছু হারানোর কষ্টে, নাকি নিজের কর্মের জন্য, নিশি বুঝতে পারল না। মা নোমানকে দেখতে চাইল। এই যে এত এত কিছু হলো, এর কিছুতেই নোমান ছিল না। যেন এই পরিবার থেকে সে অনেক আগেই বিচ্ছিন্ন হয়ে গেছে। তবুও হাজার হলেও মা। সে এলো, খুব নির্বিকারভাবেই এলো। মা করুণভাবে তার হাত আঁকড়ে ধরল। সব হারিয়ে মানুষ তো তার সন্তানদেরই আঁকড়ে ধরতে চায়। হয়তো মাও তাই চেয়েছিলেন। কিন্তু সন্তান, তাকে সব হারিয়ে না, আঁকড়ে ধরতে হয় ভালোবাসা দিয়ে। সেটা কি তিনি কখনো ধরেছিলেন? নোমান সেই আঁকড়ে ধরা হাতের দিকে তাকিয়ে শান্তভাবে বলেছিল, ভুল, অপরাধ, পাপ। এই তিনটা শব্দ চেনো মা? ভুলের ক্ষমা হয়, অপরাধের হয় শাস্তি, আর পাপ সময় থাকতে তার প্রায়শ্চিত্ত করতে হয়, তা না হলে হয় ধ্বংস। তুমি চাচ্চুকে ধোঁকা দিয়েছিলে, ভুল। বিনা দোষে চাচির সুখ, শান্তি, সংসার সব শেষ করেছ, অপরাধ। একটা নিষ্পাপ শিশুকে তার বাবার নাম, ছায়া, ভালোবাসা থেকে বঞ্চিত করেছ, পাপ।
ভুল তাই ক্ষমা পেয়েছিলে, তাই তো স্বামী সন্তান নিয়ে এত বছর সুখে শান্তিতে থেকেছ। এখন যার মধ্যে দিয়ে যাচ্ছ সেটা অপরাধের শাস্তি, আর প্রায়শ্চিত্ত ধ্বংস এখনো তো বাকি মা। বুকের সন্তান চলে গেলে কেমন লাগে জানো মা? জানো না, এক বাবার বুক থেকে সন্তান কেড়ে নিয়েছিলে না? মনে করো, প্রায়শ্চিত্ত হিসেবে উপরওয়ালা তোমার বুক থেকেও নিল। আমি আমার সব কিছু ত্যাগ করে তোমার পাপের প্রায়শ্চিত্ত করে গেলাম। বলেই নোমান হাত ছাড়িয়ে চলে গেল। সেই যে গেল, দ্বিতীয়বার আর কখনো বাড়িতে আসেনি, না রেখেছে কারোর সাথে যোগাযোগ। তার চলে যাওয়ার পরপরই মা সেই অবস্থায় স্ট্রোক করে মরে গেলে বেঁচে যেতেন। তবে বলে না, বিনা দোষে যদি কারো চোখের পানির কারণ হও, সেই প্রত্যেকটা চোখের পানির হিসেব হবে। তাহলে মেজো চাচি চোখের পানি বিফলে যাবে কেন? ধ্বংস যে এখনো বাকি, সেটাই পূরণ করতেই হয়তো মা বেঁচে গেলেন। তবে তার পুরো শরীর প্যারালাইসিস হয়ে গেল, মুখ বাঁকিয়ে কথা বলার শক্তিও হারিয়ে ফেললেন। পাপ সত্যিই ভয়ঙ্কর, কেননা সেটার শাস্তি স্বয়ং ওপরওয়ালা দেন। নিশি কাজের লোককে সব দেখিয়ে বেরিয়ে এলো। সোহেল আর তার ডিভোর্স হয়েছে, সে নিজেই দিয়েছে। সম্পর্কগুলো গলার কাটা হওয়ার আগেই ছাড়িয়ে ফেলতে হয়, অন্তত সে এইটুকু এখন ঠিক বোঝে। সে বাসা থেকে বেরিয়ে সোজা এলো কেরানীগঞ্জ। আজ অবশ্য নতুন না, এই গত 10 বছরে সে এখানে এসেছে অসংখ্যবার। কেন আসে নিজেও জানে না। তাদের পুরো পরিবার যখন এলোমেলো, চাচ্চু নোমানের কোনো খবর নেই, মাকে নিয়ে দৌড়াদৌড়ি, ব্যবসা মুখ থুবড়ে পড়া, তখন ঢাল হয়ে সামনে দাঁড়িয়েছে শোয়েব ভাই। বাড়ির বড় মেয়ে সে, শক্ত হাতে নিশিকে দাঁড় করানো থেকে কিভাবে সব আগলে নিতে হয় সব শিখিয়েছে। ছোট্ট বাচ্চাদের যেমন বাবা মা হাত ধরে হাঁটতে শেখায়, ঠিক তেমনই। বলে না, বিপদ যখন আসে চারিদিক থেকে আসে, তাদেরও তেমনই এসেছিল। পুলিশ কিভাবে যেন খবর পেয়ে গেল শোয়েব ভাইয়ের বাবা তাকে সরাতে চেয়েছিল, তবে সে সরেনি, নিজেই সারেন্ডার করলো। জানা কথা, শোয়েব ভাই মিথ্যা বলবে না, সব সত্য স্বীকারোক্তি দিয়েছে। যেহেতু সেই লোকও অপরাধ করেছিল, আর তার বাবার কেরামতি তো আছেই। একমাত্র ছেলে, তার হাল ছাড়বে কি নাকি? যাবজ্জীবন কারাদণ্ড থেকে বাঁচিয়ে 20 বছরে নিয়ে আসা হলো। শোয়েব ভাই তাকে দেখেই হাসলেন, নিষ্পাপ পবিত্র হাসি। ভালো মানুষগুলোকেই সব অগ্নি পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয় বলেই তারা হয় খাঁটি সোনা। যেমনটা তিথি। তিথি ইউএস গিয়েছে এটুকুই জানা। ইউএস তো আর একটুখানি জায়গা না, তাই আর কোনো খোঁজ পাওয়া যায়নি। মেয়েটা যেন হারিয়ে গেছে। শোয়েব ভাই হেসেই বললেন, কি খবর নিশি, সব ঠিক? নিশিও হাসল, হেসে বলল, আপনি ভালো আছেন শোয়েব ভাই? অবশ্যই ভালো, লুকিয়ে লুকিয়ে থাকার চেয়ে পাপের শাস্তি ঢের ভালো। নিশি দীর্ঘশ্বাস ফেলল। শোয়েব ভাই আগের চেয়েও শুকিয়ে গেছে, যাওয়ারই কথা। জেল কারোর জন্যই আরামদায়ক না, তবে তার বাবার সাহায্য নিলে কষ্ট একটু কম হতো। তবে শাস্তি কমানোর শোধবোধ হিসেবে সব নিষেধ করে দিয়েছে। সে তার শাস্তি যথাযথই পেতে চায়। কোনো সমস্যা নিশি? নোমানের খোঁজ পাচ্ছি না। এতদিন দূরে থাকলেও কোথায় আছে সেটা তো জানতাম, কিছুদিন হলো খোঁজ পাচ্ছি না। ভাই বড় হয়েছে, নিজের যোগ্যতায় নিজের পায়ে দাঁড়িয়েছে, তবুও এত পিছনে পড়ে থাকতে হবে কেন? ভাই তো তাই আমাদের ছেড়ে গেছে, আমরা তো ছাড়তে পারি না। তোমার ভাই নিজের সুখের ঠিকানার খোঁজ পেয়েছে, তাকে সেখানেই থাকতে দাও, সে সেখানেই ভালো থাকবে। মাহবুব চাচ্চুর খবর কি? নিশি অবাক হলো না। সে জানে নোমানের সাথে যদি কারো যোগাযোগ থাকে সেটা শোয়েব ভাই। সে স্বাভাবিকভাবেই বলল, ভালো। সেও তো তার সুখের ঠিকানায় আছে। শোয়েব হাসল, তবে আর কিছু বলল না। সে তাকালো সাদা শুভ্র দেয়ালের দিকে। যেই সাদা শুভ্র দেয়ালের শুভ্রতার মাঝে দেখলে 2 পা, বৃষ্টির ফোঁটার উপর 2টো নূপুর তাতে ঝিকিমিকি করছে। সে মনে মনে আওড়ালো, আমার ভালোবাসা তোমার জন্য বাঁধা থাক, মনের দেয়ালে তোমার ছবি ছোট্ট একটা তাক। বারবার দেখি সেই ছবি, কারণে অকারণ, দেখে লাভ নেই, কারণ আমার প্রেমে পড়া বারণ। নিশিও কিছুক্ষণ নিশ্চুপ দাঁড়িয়ে রইল। শোয়েবের দৃষ্টি দেয়ালের দিকে থাকলেও তার দৃষ্টি শোয়েবের দিকে। এই এত বড় পৃথিবীতে নিজেকে এখন তার খুব একা মনে হয়। একমাত্র এই মানুষটার সামনে এলে একটু স্বস্তি অনুভব হয়। কেন নিশি জানে না, জানতেও চায় না। সে মনে মনে বড় একটা শ্বাস ফেলল, তারপর আস্তে করে আসি বলেই বেরিয়ে এলো। চাচ্চু এখন আছে ফরিদপুর। কত কষ্টে যে খোঁজ বের করেছে একমাত্র নিশিই জানে। তবে বিরক্ত করেনি, তাকে তার মতোই ছেড়ে দিয়েছে। সেখানে সে আছে তিথিদের বাড়িতে, যেখানে মেজো চাচি তার বাকি জীবন কাটিয়েছেন, যেখানে তিথি তার শৈশব কৈশোর সব পার করেছে, হেসে খেলে বড় হয়েছে, এক সাগর কষ্টের মধ্যে মাকে হারিয়েছে, আর যে মাটিতে মেজো চাচি চিরনিদ্রায় ঘুমিয়ে আছে।
চাচু তার টাকা পয়সা ধন দৌলত সব ছেড়ে সেখানেই চলে গেছে। যেই টাকায় তার ভালোবাসার মানুষটার চিকিৎসা হতে পারেনি, যেই টাকায় তার মেয়ে ফিরেও তাকায়নি, সেই টাকা দিয়ে সে করবেটা কি? তাই সব ফেলে সেও চলে গেছে সেই ছোট্ট টিনের ঘরে, সেই ছোট্ট উঠানে, যেখানে এক সাগর কষ্ট বুকে চেপে এক অভাগী মা তার সন্তানকে নিয়ে পুরো দুনিয়ার সাথে লড়েছে মৃত্যুর সাথেও। তবুও সে হার মানেনি, না হেরেছে তার মেয়ে। নোমান খাবার খেলো নিশ্চুপ, ভাত ডাল আলু ভর্তা। এই মেয়ে মনে হয় এগুলো খেয়েই জীবন পার করছে। সাইজ দেখে তো তাই মনে হয়, চামড়া টানলে হাড্ডি খুলে আসবে। মাংস টাংস খুব একটা খায় না সে জানে, ছোট মাছ থাকার কথা, তাকে মনে হয় ইচ্ছে করেই দেয়নি। জানে তো মাছ মাংস ছাড়া তার চলে না, জানের জিগারের দুশ্মন যে। তিথি খেতে বসেনি, নোমানও কিছু বলেনি, সে নিজের মতো খেলো, খেয়ে সোফায় গা এলিয়ে দিল। তিথি সব গুছিয়ে নোমানের সামনে বসলো, মুখকে যত কঠিন করা যায় তার চেয়েও কঠিন করে বলল, সামান্য পরিচয় ছিল, এসেছেন, সারাদিন থেকেছেন, খেলেন, এবার আসুন প্লিজ। নোমান দৃষ্টি তিথির দিকেই, মুখ হাসি হাসি। তিথি ঠোঁটে ঠোঁট চাপলো, বিরক্ত মুখে বলল, হাসছেন কেন? অনেক দিন হাসি না, তাই সুযোগ যখন পেয়েছি মন ভরে হেসে নেই। আমার সাথে এসব ফালতু টাইপ কথা বলবেন না, প্লিজ গো, আমাকে আমার মতো থাকতে দিন। নোমান উঠে সোজা বসল, তিথির দিকে নিশ্চুপ কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর শান্তভাবে বলল, তুমি ভালো করেই জানো আমি এখানে কেন এসেছি, তাই এড়িয়ে যেতে চাইছো? তিথি উত্তর দিল না, তবে কঠিন চোখে তাকালো। নোমান সেই চোখের দিকে তাকিয়ে বলল, আমি তোমার প্রেমে পড়িনি তিথি, ভালোবাসি না, চাই না যে তা না, খুব চাই, প্রেমে পড়তে চাই, মন প্রাণ উজাড় করে ভালোবাসতে চাই, তবে যেই সাহস শক্তি দরকার সেটা আমার নেই। গত 10 বছর আমার একটাই চেষ্টা ছিল, তোমাকে খুঁজে বের করা আর বলা আমি তোমার প্রেমে পড়িনি, ভালোবাসিনি। তবে তুমি সেই দিন ভোরে শুধু একা চলে আসনি, আমার সব অনুভূতি ভালো থাকা নিয়ে এসেছিলে, সেগুলো ফিরিয়ে দাও, আমি ভালো থাকতে চাই। তিথি আগের মতোই কিছুক্ষণ নিশ্চুপ তাকিয়ে রইল, তারপর বলল, কিছু কিছু সত্য স্বীকার করুন আর না করুন, কখনো বদলাবে না। যেমন বদলাবে না আপনি রেহনুমার ছেলে আর আমি। বলেই তিথি একটু থামল, তারপর আগের মতোই কঠিনভাবে বলল, আপনার এই নাটকীয় ডায়লগে আমার কিছু আসবে যাবে না, এগুলো গল্প উপন্যাসে মানায়, বাস্তবতা হলো আমি আপনাদের বাড়ির প্রত্যেকটা সদস্যকে ঘৃণা করি। জানি তো, জেনে খুশি হলাম, বড় হয়েছেন, টিনেজারদের মতো আচরণ বন্ধ করুন। নোমান এবার হাসল না, আগের মতোই তিথির পানে চোখ রেখে বলল, আমি জানি রেহনুমার সন্তান হওয়ার পাপ আমার এই জীবনে শেষ হবে না, তাই চিন্তা করো না, আমি তোমাকে বেশিক্ষণ বিরক্ত করব না, শুধু শেষবার তোমাকে অনেক দেখার ইচ্ছে ছিল, আশা করি ইচ্ছে পূরণ হয়েছে, এবার আসুন। নোমান এবার হাসল, হেসে এক পলকে আবারও কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর উঠে দাঁড়িয়ে বেরিয়ে যেতে যেতে বলল, হয়নি, এই ইচ্ছে আমার এই এক জীবনে পূরণ হবে না। নোমান বেরিয়ে এসে তিথির বাড়ির আশেপাশেই আনমনে কিছুক্ষণ হাঁটল, হাঁটতে হাঁটতেই পকেট থেকে ছোট্ট একটা বোতল বের করলো, খুলে মুখে দেবে তখনই তিথি পাশে এসে দাঁড়ালো, স্বাভাবিকভাবে উকি দিয়ে বোতলের দিকে তাকিয়ে বলল, কি এটা? নোমান হেসে ফেলল, হেসে বলল, ভালো থাকার ঔষধ। তিথি বোতলটা হাতে নিল, নাড়িয়ে চাড়িয়ে দেখল, রাস্তার পাশের ডাস্টবিনে ফেলে দিয়ে বলল, আপনাকে দেখলেই আপনার মায়ের কথা আমার মনে পড়বে, আমি সব ভুলতে চাই, প্লিজ বাড়াবাড়ি করবেন না, যেখানে ছিলেন সেখানে ফিরে যান। আমাকে নিয়ে তো ভাবছো কেন তিথি? তাই এবার মেয়ে যে তাই, রেহনুমার হলে ভাবতাম না, তাছাড়া আমি কারো কোনো দায় নিতে চাই না। তোমার কোনো দায় নেই, কেন পাগলামি করছেন? নোমান তিথির দিকে তাকালো, খোপার খাঁচার থেকে কিছু চুল বেরিয়ে মুক্ত বিহঙ্গের মতো চোখে মুখে দোল খাচ্ছে, হয়তো দৌড়ে এসেছে, নাকের ডগায় বিন্দু বিন্দু ঘাম শিশির কণার মতো ঝিকিমিকি করছে, তার খুব ইচ্ছে করলো আঙুলের ডগায় সেগুলো মিশিয়ে দিতে। সে তাকিয়েই বলল, আমি এখান থেকে ফিরে যাব না তিথি, ফিরে যাওয়ার মতো তোমার মতো আমারও কিছু নেই, আমার অবশিষ্ট যা কিছু সবই এখানে, তাই এই আকাশে বাতাসে মিশে থাকতে হলেও থাকবো, বৃষ্টির সময় বৃষ্টির বিন্দুতে থাকবো, শীতের সময় তুষারের কণায় থাকবো, এই ঝরে যাওয়া রঙিন ম্যাপেল পাতায় থাকবো, তোমার ছোট্ট বাড়ির ছোট্ট আঙিনায় থাকবো, মোট কথা তুমি যেখানে থাকবে আমার অস্তিত্বও সেখানে থাকবে। যখন তুমি মুগ্ধ চোখে কিছু দেখবে তখন আমিও মুগ্ধ চোখে তোমাকে দেখব। আমি তোমার প্রেমে পড়িনি, ভালোবাসিনি, তবে তোমার মুগ্ধতায় মুগ্ধ হয়েছি, আর এই মুগ্ধতা চলতেই থাকবে, চলতেই থাকবে। আমার যে এই মুগ্ধতাই সুখ,
তিথি স্তব্ধ হয়ে তাকিয়ে রইল। সেই তাকানোর মাঝেই নোমান একটা অসাধ্য সাধন করে ফেলল। আঙুল বাড়িয়ে তিথি নাকের ডগা আলতো ছুঁয়ে ফেলল। তার চোখে মুখে ঘোর, সেই চিরচেনা জীবন নাশের ঘোর। তিথির সাথে সাথে ধ্যান ভাঙল। তার রাগ হওয়ার কথা, তবে তেমন কিছুই সে করল না। পাশ কেটে চলে যেতে চাইল, কিন্তু কিছু দূর যেতেই কেন জানি থমকে দাঁড়ালো। ভালোবাসারা ফিরে আসে, বছরের ঋতুর মতো ঘুরে ফিরে বারবার আসে, শুধু সময়, স্থান, হৃদয় পরিবর্তন হয়। এটা যেন প্রকৃতির এক আদিম খেলা। একটা হারাবে, ঝরবে, নিঃশেষ হবে, আরেকটা নতুন উদ্যমে শুরু হবে। কেউ চাইলেও হবে, না চাইলেও হবে। মাহবুবের চাওয়া না চাওয়াই তাই এবারটা থেমে থাকেনি। তিথির জন্য নোমানেরটাও থাকবে না, রেলগাড়ির মতো চলতেই থাকবে। আর এই চলার জন্যই তা এবার নিঃশেষ হয়েছে। আর এখন তিথি কিছুক্ষণ নিশ্চুপ সেভাবে দাঁড়িয়েই রইল। তারপর আবার ফিরে ধীরে ধীরে নোমানের সামনে দাঁড়ালো। বড় একটা শ্বাস ফেলে হাত বাড়িয়ে বলল, হাই, আমি তিথি, আপনি? নোমান হাসল, প্রাণ খোলা হাসি। হেসে তিথির হাতের সাথে হাত মিলিয়ে বলল, আমি নোমান, শুধুই নোমান।